আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই বোন আমার? সবাই একটু কমেন্টে জানাবো কেমন আছি সবাই। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ অসুস্থ থাকলে আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই একটু দ্রুত জানাবো। ভালো থাকলে কমেন্টে লিখে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকলে কমেন্টে লিখে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কেউ মন্দ থাকলে বা অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। সবাই সবাই ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, গুড, সবাই ভালো, ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, গুড, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার ডিজাইন মারবা, হ্যাঁ, এমনে এমনে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, গুড। আলো কমাই দেন। ওকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কাঠালিয়া আলতাফিয়া ভালো আছে আলহামদুলিল্লাহ, শাহরিয়ার ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, হাসানের ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, মান এটা কি মুরশিদুল হক ভালো আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সো খেয়াল করে দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমরা হাটিয়ারি পা পা করে আজকে পার্ট 7 এ আছি। মনে রাখবেন, সেন্টেন্স কারেকশনের প্রত্যেকটা প্রশ্ন মানে একটা টপিক, না না না, এটা আগে বলতাম, প্রত্যেকটা অপশন মানে একটা টপিক। সেন্টেন্স কারেকশনের প্রত্যেকটা প্রশ্নে কটা করে টপিক থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা অপশন মানে চারটা টপিক। সেন্টেন্স কারেকশনের প্রতিটা অপশনে একটা করে কি ভাইয়া টপিক। তাহলে চারটা অপশন মানে চারটা কি ভাইয়া টপিক। চারটা অপশন মানে চারটা কি টপিক। চারটা অপশন মানে চারটা, যাই হোক। আমরা সম্ভবত পড়েছিলাম 60 পর্যন্ত, আজকে 61। আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো, ইংরেজির সাগরে ডুব দিব। ইংরেজির সাগরে কি করবো, আস্তে আস্তে ইনশাল্লাহ ডুব দিব। আপনারা এত কিছু জানবেন যে মানে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে, প্রিয় ভাই বোন আমার। সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন মেহেরবানি করে। সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন মেহেরবানি করে। সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা? ওকে, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। ওকে, ফাইন। ওকে, আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই ফরবেড নিয়ে প্রচুর মিস্টেকস আছে আমাদের মধ্যে। এই ফরবেড নিয়ে প্রচুর মিস্টেকস আছে। আমি আগে আপনাদের উত্তর নিতে চাই, একটু আমাকে বলেন, আমাকে একটু বলতে হবে এই ফরবেডের পরে আসলে কি হয়, আপনারা আসলে কি জানেন বা কি জানতেন, একটু আমাকে বলেন। এই ফরবেড দিয়ে প্রচুর প্রশ্ন আসে, আর আমাদের ভাই বোনরা প্রচুর ভুল করে। প্রচুর কি করে? প্রচুর প্রশ্ন আসে আর প্রচুর ভুল করে। প্রচুর প্রশ্ন আসে আর আমাদের ভাই বোনরা কি করে বলেন তো ভাইয়া? প্রচুর ভুল করে, প্রচুর ভুল করে। আপনারাও কি করেন আমাকে একটু জানেন, একটু দ্রুত বলতে হবে আপনারা কি করে। ওকে, ফাইন। অনেকে বলছেন বি হবে, ফাইন। আচ্ছা, অনেকে বলতেছেন এ হবে, ওকে, ফাইন। একটু দ্রুত বলতে হবে। শারমিন আক্তার কণা আছি আলহামদুলিল্লাহ, আপুমনি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপুমনি ভালো আছি।
ফরবিটের পরে নট হবে না। গুড। এই তো আমাদের অনেক ভাই বোন দেখেন অনেক স্মার্ট, আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন। দেখেন ফরবিট মানে হচ্ছে ভাইয়া নট টু অ্যালাউ, নট টু অ্যালাউ, নট টু অ্যালাউ, নট টু অ্যালাউ অর্থাৎ নিষেধ করা। আমি যদি বাংলায় বলি নিষেধ করা, নিষেধ করা। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, ফরবিট মানে হচ্ছে নিষেধ করা অথবা অনুমতি না দেওয়া। হ্যাঁ, ফরবিট মানে হচ্ছে নিষেধ করা অথবা অনুমতি কি, খুব খেয়াল করেন ভালো লাগবে। ফরবিট মানে হচ্ছে নিষেধ করা অথবা অনুমতি না দেওয়া, অনুমতি না দেওয়া। তাহলে দেখেন না শব্দটা কিন্তু এটার মধ্যে অলরেডি আছে, অথবা নট শব্দটা অলরেডি ফরবিটের মধ্যে আছে। এই জন্য ফরবিটের পরে কখনোই আপনি নট ব্যবহার করতে পারবেন না। যদি আপনি নট ব্যবহার করেন, অনেকটা আমরা বলি না নেভার, খেয়াল করে দেখেন আমরা বলি না প্রিয় ভাই বোন নেভার। নেভার মানে কি প্রিয় ভাই বোন আমার? নেভার মানে ডু নট, নেভার মানে ডু নট। তাহলে এই দেখেন নেভারের ভিতরে অটোমেটিক্যালি নট আছে। এই যে নেভারের ভিতরে অটোমেটিক্যালি কি আছে? নট শব্দটা আছে। এই জন্য আপনি কখনো বলতে পারবেন না যে আই নেভার নট গো। না, এটা বলতে পারবেন না। কেন? এই নটটা অলরেডি নেভারের ভিতরে আছে। এই জন্য যদি আপনি নেভারের পরে নট দেন তাহলে একটা ভুল হবে, এবং সেই ভুলের নাম হবে প্রিয় ভাই বোন আমার, সেই ভুলের একটা নামও আছে, সেটা হচ্ছে ডাবল নেগেটিভ এরর। সবাই একটু কমেন্টে লিখেন, সবাই কমেন্টে লিখেন বা খাতায় লিখে রাখেন। তাহলে এই ভুলের নাম কি? এই ভুলের নামও কিন্তু আছে। এই ভুলের নামটা বলা হয়, এই ভুলকে বলা হয় ডাবল নেগেটিভ এরর, অর্থাৎ দুইবার নেগেটিভ ব্যবহার করার কারণে এই ভুলের নাম হয়ে গেল ডাবল নেগেটিভ এরর। এরর মানে ভুল। তো নেভারের পরে যেমন নট ব্যবহার করা যায় না, ঠিক সেম প্রিয় ভাই বোন আমার ফরবিট মানে হচ্ছে নট টু অ্যালাউ অথবা অনুমতি না দেওয়া অথবা নিষেধ করা। তাহলে নট শব্দটা অলরেডি কিন্তু এই ফরবিটের ভিতরে আছে। এই জন্য ফরবিটের পরে কখনোই আপনি নট ব্যবহার করতে পারবেন না। কিন্তু দুঃখজনকভাবে এখানে ফরবিটের পরে কি আছে? নট আছে। তার মানে এই অপশনটা কয়কার কাট, কয়কার কাট। খেয়াল রাখবেন, আমি বারবার বলছি, গুরুত্বের সাথে বলছি আপনাদেরকে, আমি এমনভাবে আপনাদেরকে ট্রেন আপ করবো ইনশাআল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে স্টুডেন্ট বানাচ্ছি না, বারবার বলতেছি, আপনাদেরকে শিক্ষক হিসেবে তৈরি করতেছি ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে এক একজন শিক্ষক হবেন, প্রত্যেকে এক একজন ফাইজুল স্যার হবেন ইনশাআল্লাহ। তার মানে আপনারা শুধু প্রাইমারি পরীক্ষায় পারবেন বা প্রাইমারি পরীক্ষায় পাশ করবেন ব্যাপারটা এমন না। প্রাইমারি পরীক্ষার জন্য পড়াবেন, বিসিএস পরীক্ষায় পাশ করবেন ব্যাপারটা এমন না। বিসিএস পরীক্ষার জন্য পড়াবেন, নিবন্ধনের জন্য পড়াবেন, ভার্সিটি মেডিকেল নার্সিংয়ের জন্য আপনারা পড়াবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এই জন্য আপনাদেরকে একটু বেশি জানতে হবে, একটু ডিটেলসে জানতে হবে। হ্যাঁ, আর আপনারা যদি তাড়াহুড়া করেন আমি শেষ করে দিতে পারবো, কিন্তু তাড়াহুড়া করলে কি হবে? আপনাদের ক্ষতি হবে। আমাকে বুঝতে পেরেছেন? তাড়াহুড়া করলে আমি শেষ করে দিতে পারবো, কিন্তু আপনাদের কি হবে? ক্ষতি হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এই কোর্সে যা পাবেন জীবনে দ্বিতীয় কোনো কোর্সে তা হয়তো নাও পেতে পারেন। একটু কথাটা মিলাই নিয়ে। ওকে, ফাইন। যাই হোক, তারপরে খেয়াল করে দেখেন আমার যেটা বলছিলাম, প্রত্যেকটা প্রশ্নের কি পয়েন্ট বোঝার ট্রাই করবেন। কি পয়েন্ট অর্থাৎ কোন জায়গাটায় ভুল হইতে পারে। কি পয়েন্ট মানে কি? যে এই প্রশ্নটায় কোন জায়গায় ভুল হইতে পারে এটা খেয়াল করবেন, তাইলে মানে আপনার জন্য সহজ হবে। যেমন ধরুন ফরবেট, পৃথিবীর যেখানে দেখবেন ফরবেট দিয়ে কোনো প্রশ্ন বানিয়েছে, যখনই দেখবেন ফরবেট দিয়ে কোনো প্রশ্ন বানিয়েছে তখনই দেখবেন অপশনে নট থাকবে। কি থাকবে? খুব খেয়াল করেন, নট থাকবে। আমি কয়টা জিনিস ধরাই দিই আপনাদেরকে, সুবিধা হবে। কি কি জিনিস থাকতে পারে ফরবেট দিয়ে যদি প্রশ্ন বানায়? ফরবেট শব্দটা কিন্তু ফরবেট না, শব্দটা প্রেজেন্ট টেন্সে ছিল ফর বিট, এটাই পাস্ট টেন্স হয়ে গেছে ফরবেট। যাই হোক, সো যদি দেখেন যে ফরবেট দিয়ে কোনো প্রশ্ন মানে কয়েকটা জিনিস থাকবে, খুব খেয়াল করেন। একটা হচ্ছে 1 নম্বর যেটা থাকবে, কোনো একটা অপশনে নট থাকবে, কোনো একটা অপশনে কি থাকবে প্রিয় ভাই বোন আমার? নট থাকবে। দেখেন 2 নম্বরে যেটা থাকতে পারে, একটা অপশনে দেখবেন যে 2+V1 আছে, আর একটা অপশনে দেখবেন ফ্রম, এই যে ফ্রম প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, ফ্রম প্লাস ভার্বের সাথে কি আছে? আইএনজি আছে। এর মানে এরভাবেই আসলে প্রশ্নগুলো বানায়। আর আরেকটা অপশনে দেখবেন যে প্রিয় ভাই বোন আমার 2 নাই, খুব খেয়াল করেন 2 নাই। আর অপশনে দেখবে মানে ফ্রমও নাই, শুধু কি থাকবে? আইএনজি থাকবে, শুধু আইএনজি থাকবে। এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। তাহলে এই যে আমরা অলরেডি কি পয়েন্ট বের করে ফেললাম ফরবেট দিয়ে। এখন যদি 1 লক্ষ প্রশ্ন বানায় ইনশাল্লাহ আপনি পারবেন, কারণ ফরবেট দিয়ে এই জায়গাগুলোতে ভুল করে। তো আপনাকে বুঝতে হবে কোন প্রশ্নটাতে কোন জায়গাগুলোতে ভুল করে, তাহলে আপনি নিজেও আনসার করতে পারবেন। ইভেন আপনি আপনার স্টুডেন্টকেও শেখাতে পারবেন, আপনার সন্তানকেও আপনি শেখাতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? ভাই বোন, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন, তাহলে ফরওয়ার্ডের পরে ফরওয়ার্ডে প্রশ্ন বানালে নট থাকবে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে ফরওয়ার্ডের পরে, দেখেন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ফরওয়ার্ডের পরে এখানে সত্যি কি আছে? কোথায় যেন এই যে নট আছে। তাহলে একটা ভুল আমরা পেয়ে গেলাম, তার মানে এটা কয়কারটা। এবার ফরওয়ার্ড থাকলে অপশনে 2+V1 থাকবে, ফ্রম প্লাস ভার্ব জি থাকবে। মনে রাখবেন এই যে ফ্রম প্লাস ভার্বের সাথে আইএনজি, এইটা আসলে কি বলবো, অ্যাকসেপ্টেড না।
ফরবিডের পরে সাধারণত টু, এটাই আসলে অ্যাকসেপ্টেড। এটাই কি ভাইয়া বলেন, এটাই হচ্ছে ভাইয়া অ্যাকসেপ্টেড, এটাই হচ্ছে ভাইয়া অ্যাকসেপ্টেড। কি অনুযায়ী অ্যাকসেপ্টেড? আপনি যদি বলেন যে লংম্যান ডিকশনারি অনুযায়ী অ্যাকসেপ্টেড, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অ্যাকসেপ্টেড, মিশেল অথবা অন্যান্য যে ভালো ভালো যেই গ্রামাটিক্যাল ভোকাবুলারি, অথবা আপনি যদি বলেন গ্রামাটিক্যাল যে অথরিটি রয়েছে অথবা ডিকশনারি রয়েছে, সেই ডিকশনারিগুলো অনুযায়ী কি 2+B1 এটা কি ভাইয়া বেশি অ্যাকসেপ্টেড, এবং এটা কি ভাইয়া 100% শুদ্ধ। হ্যাঁ, সো এটা কি অ্যাকসেপ্টেড না। ওকে ফাইন। আচ্ছা, তারপরে দেখেন ওই যেটা বললাম যে টু থাকবে, ফ্রম থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। ওকে ফাইন। সো ফ্রম তো এটা আমরা বললামই এটা অ্যাকসেপ্টেড না। আর এটা হচ্ছে দেখেন এখানে মানে ফ্রমও নাই, টুও নাই, কিন্তু শুধু ভার্বের সাথে আইএনজি আছে, এবং এটাও কি অ্যাকসেপ্টেড না। তাহলে অ্যাকসেপ্টেড কোনটা আমরা বললাম? 2+B1। তাহলে আই ফরবিড হিম টু গো, আমি তাকে যেতে নিষেধ করলাম। এখানে একটা মজার ব্যাপার আছে, আপনাদের যদি মনে পড়ে কোনটা আমরা বলেছিলাম, ইনফিনিটিভ। ইনফিনিটিভ ব্যবহৃত হয় সাধারণত কোনো একটা কাজ করার আগে, কোনো একটা কাজ করার আগে, কোনো কাজ করার আগে, কোনো কাজ করার আগে, কোনো একটা কাজ করার কি ভাইয়া আগে। এবার দেখেন এটা আমরা পড়াইছি না পড়াইনি বলেন? একদম সত্যি করে বলতে, ফরওয়ার্ড মানে নিষেধ করে, এটা তো আমরা আগে বলেছি। দেখেন এই যে এটাকে আমরা বলছি না বলি নাই বলেন? আমরা আপনাদেরকে এটা ভার্বের ক্লাসে বলেছিলাম বা পড়িয়েছিলাম ইনফিনিটিভ পড়ানোর সময় কোথায় কোথায় ইনফিনিটিভ হয়। আমরা বলেছিলাম ইনফিনিটিভ ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে। এবার দেখেন আপনি যখন নিষেধ করেন কাউকে কোনো কিছু করতে, এটা কি পরে নিষেধ করেন না আগে করেন? আপনি তো আগে নিষেধ করেন, বাবা রোদে যেও না, রোদে গেলে কি নিষেধ করেন? না, তো রোদে যাওয়ার আগে নিষেধ করেন, বাবা ধূমপান করো না। কথা বুঝছেন না? অর্থাৎ আপনি কিন্তু উপদের যে জিনিসগুলো সেগুলো আমরা সাধারণত আগেই করে থাকি। কারোর সাথে খারাপ ব্যবহার করো না, কাউকে কষ্ট দিও না, মিথ্যা বলো না, তাই না বলেন? সময় নষ্ট করো না, এটা সাধারণত আমরা আগে বলে থাকি। তাহলে আপনার সন্তানকে আপনি কি বললেন? বাইরে বৃষ্টি হচ্ছে বাবা, বাইরে যেও না, তাই না বলেন? বাইরে যেও না, অথবা এত রাতে বাইরে যেও না, আপনি কিন্তু তাকে যাওয়ার আগে নিষেধ করছেন। গেলে আর নিষেধ করার লাভ কি? ধরেন কেউ বাইরে চলে গেছে, তখন আর নিষেধ করতে পারবেন? মানে ওরা তো লাভ নাই, সে তো বাইরেই গেছে গা। তাহলে বাইরে যাওয়ার আগে আমরা নিষেধ করি। তাহলে আগে মানে কি? আগে মানে 2+B1 বা ইনফিনিটিভ। আগে মানে ইনফিনিটিভ, আগে মানে ইনফিনিটিভ, মনে আছে? তাহলে আগে ইকুয়াল টু ইনফিনিটিভ, আগে ইকুয়াল টু কি? ইনফিনিটিভ, আগে ইকুয়াল টু ইনফিনিটিভ, আগে ইনফিনিটিভ, আগে ইনফিনিটিভ, আগে ইনফিনিটিভ, মনে আছে? যাদের মনে পড়ছে কমেন্টে একটু এম লিখেন তো। এইটা কি আমরা বলছি ভার্বের ক্লাসে? এটা বলছিলাম? কার কার মনে পড়তেছে একটু কমেন্টে এম লিখেন প্লিজ। আমি তাকে যেতে নিষেধ করলাম। গুড। I was born great. Your great is an adjective. I was born great. একটু দ্রুত বলতে হবে প্লিজ। দেখেন ভার্বের সাথে অ্যাডভার্ব বসে, একদম অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এগুলো চিনা পৃথিবীর সবচেয়ে সহজ। কেমনে? আপনি শুধু খেয়াল করবেন কার পরে বসছে। যদি দেখেন কোনো একটা শব্দ ভার্বের পরে বসছে বা ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব, কোনো একটা শব্দ নাউনের পরে বসছে বা নাউনকে মডিফাই করছে, বা নাউনের আগে বসছে নাউনকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ, ভার্ব মানে অ্যাডভার্ব, ভার্বেরকে মডিফাই করলে অ্যাডভার্ব। ওকে ফাইন। জুবাইদা মনে পড়েছে, ম্যাকভালিকে মনে পড়েছে, FN চৌধুরী মনে পড়েছে, HM কাদের ভাই মনে পড়েছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। তাহলে আমরা ফাইনালি উত্তর পেয়ে গেলাম। এবার আমরা আপনাদেরকে কিছু রেফারেন্স দিব, কিছু প্রমাণ দিব, তাহলে আপনাদের কি হবে বুঝতে সুবিধা হবে। কিছু রেফারেন্স এবং আমরা প্রমাণ আপনাদেরকে দিব। দেখেন অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি অনুযায়ী forbid someone to do something, forbid someone to do something। তাহলে forbid এর পরে আমরা যেটা বুঝতে পারলাম যে forbid এর পরে যে forbid, এই forbid এর পরে একটা প্রোনাউন থাকবে এখানে, মানে নাউন বা প্রোনাউন থাকবে, নাউন হোক বা প্রোনাউন থাকবে, নাউন বা প্রোনাউন থাকবে। তারপরে হবে 2+B1, তারপরে হবে 2+B1। উদাহরণ আমরা একটু আগে বললাম যে forbid, I forbade, এই যে দেখেন একটা প্রোনাউন থাকলো হিম, অথবা I forbade my son, অথবা my daughter, my father, my mother, অথবা I forbade আপনি চাইলে বলতে পারেন আব্দুর রহিম, I forbade আব্দুর রহিম। তার মানে এখানে একটা নাউন বা প্রোনাউন থাকবে। এই যে someone বলা আছে দেখেন, এই যে forbade, এই যে someone বা somebody, হ্যাঁ? তাহলে I forbade him, আমি তাকে নিষেধ করলাম, আমি আমার সন্তানকে নিষেধ করলাম, আমার ছেলেকে, আমার বাবাকে, আমার মাকে, আমি রহিমকে নিষেধ করলাম। এরপরে টু গো, যেতে নিষেধ করলাম, খেতে নিষেধ করলাম, নিতে নিষেধ করলাম, দিতে নিষেধ করলাম, মিথ্যা বলতে নিষেধ করলাম, হ্যাঁ? অথবা টু টেল এ লাই, তাহলে আমি মিথ্যা বলতে নিষেধ করলাম, এই হচ্ছে ব্যাপার। তাহলে দে আর ফরবিডেন টু লিভ দ্য কান্ট্রি,
কান্ট্রি, দে আর ফরবিডেন টু লিভ দ্য কান্ট্রি। তাহলে দে আর ফরবিডেন মানে তাদেরকে নিষেধ করা হয়েছে দেশ ছেড়ে যেতে, টু লিভ দ্য কান্ট্রি। তারা অপরাধ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, সাজা দিয়েছে, তাদেরকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না, দেশের মাটিতেই তাদের কবর হবে। হয় না, অনেক সময় বলে না? তাহলে তাদেরকে নিষেধ করা হয়েছে টু লিভ দ্য কান্ট্রি, লিভ মানে ছেড়ে যাওয়া, দ্য কান্ট্রি মানে দেশ, তাহলে তাদেরকে দেশ ছেড়ে যেতে নিষেধ করেছে। উত্তরটা দেওয়ার জন্য ধন্যবাদ স্যার, এই জন্য আপনাকে এত ভালো লাগে, ভালোবাসি। হ্যাঁ আরমান অনেক ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। লেডি প্রাইড হারসেলফ, অন অথবা আপন, আমরা পড়াইছিলাম অন অথবা আপন। অন অথবা কি ভাইয়া? আপন। তাহলে আপন মানে তো আপন, আপন মানে কি? আমরা বাংলায় লিখলাম আপন, আর অন হচ্ছে পরের মতো। কার মতো? পরের মতো। সো আপনার সঙ্গে যদি আপনার আপন ভাই আর আপনার পর ভাই থাকে, অথবা আপনার আপন বোন অথবা পর বোন থাকে, পর বোন মানে বুঝছেন তো, মানে দূরের বোন আর কি। হ্যাঁ, তাহলে আপনি কাকে নেবেন? অবশ্যই আপনি আপন ভাইকে নেবেন, আপন বোনকে নেবেন। এই জন্য অন এবং আপন দুইটাই থাকলে অবশ্যই আপন হবে, অবশ্যই আপন হবে। অবশ্যই কি হবে প্রিয় ভাই বোন আমার? আপন হবে। অবশ্যই কি হবে? আপন হবে। অবশ্যই কি হবে? আপন হবে। অবশ্যই আপন হবে। অবশ্যই কি হবে? আপন হবে। ওকে ফাইন। তারপরে দেখেন আমরা আরো উদাহরণ দেখি। এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী। ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী দেখেন ওনারা কি বলতেছে। ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী ওনারা বলতেছে ভাইয়া ফরবিড সামবডি টু ডু সামথিং, সেম কথাই বলতেছে। তার মানে ফরবিডের পরে কি হবে? টু হবে, আর এখানে একটা প্রনাউন হবে। তাহলে হি ইজ ফরবিডেন টু এন্টার দ্য টু এন্টার দ্য বিল্ডিং। খেয়াল করেন, খুব ভালো সুন্দর একটা প্রশ্ন। হি ইজ ফরবিডেন টু এন্টার দ্য বিল্ডিং। হ্যাঁ, তাকে বিল্ডিং এ প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। তাকে বিল্ডিং এ প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। বিল্ডিং এ প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। প্রবেশ করতে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে, করা হয়েছে। তুমি এই বিল্ডিং এ প্রবেশ করতে পারবা না, তুমি এই বিল্ডিং এর পরিবেশ নষ্ট করো। তুমি বাবাকে এই বিল্ডিং এ আসো, তোমাকে দেখে অন্য যুবকরা নষ্ট হবে, তুমি বিল্ডিং এ প্রবেশ করতে পারবা না। ঠিক আছে? তাহলে তাকে এই বিল্ডিং এ প্রবেশ করতে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। চলেন আমরা আরো কিছু উদাহরণ দেখি। এই দেখেন লংম্যান ডিকশনারি অনুযায়ী, লংম্যান এন্ড কন্টেম্পোরারি ইংলিশ। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে ফরবিড সামবডি টু ডু সামথিং, ফরবিড সামবডি টু ডু সামথিং। তাহলে উইমেন আর ফরবিডেন, তার মানে মহিলাদেরকে করা হয় নিষিদ্ধ টু ড্রাইভ ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে গাড়ি চালানোতে মহিলাদেরকে কি করা হয়? নিষিদ্ধ করা হয় বা নিষেধ করা হয়। তাহলে কিছু কিছু দেশে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। তাহলে দেখেন উইমেন আর ফরবিডেন, মহিলাদেরকে করা হয় নিষিদ্ধ অথবা মহিলাদেরকে নিষেধ করা হয় টু ড্রাইভ ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে গাড়ি চালানো। আর এটাকেই সুন্দর করে বাংলা বললে কিছু দেশে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। দেখেন কত সুন্দর বাংলা একটা অর্থ। কিছু দেশে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ, কিছু দেশে নারীদের গাড়ি চালানো কি ভাইয়া? নিষিদ্ধ। ভাই ভালো লাগছে? সত্যি করে বলেন, ভালো লাগছে? যাই হোক, মোটামুটি যাদের 61 প্রশ্ন ক্লিয়ার তারা কমেন্ট লিখবো 61 কে আলহামদুলিল্লাহ। 61 মানে 61 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 61 কে আলহামদুলিল্লাহ। আপনারা 61 কে কমেন্টে লিখলেই আমি সামনে যাবো, নাহলে সামনে যাবো না। কারণ কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনাদের কষ্টের টাকাটা কি হইতে হবে? পোষাইতে হবে। লাগলে 10 বার বুঝাবো, 50 বার বুঝাবো, 100 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে। একটু দ্রুত বলতে হবে। 61 কে আলহামদুলিল্লাহ, গুড। এই তো 61 কে আলহামদুলিল্লাহ, সবাই সবাই। ওকে, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন আমরা সামনে চলে যাই। এবার আমরা দেখবো 62 নাম্বার। হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ টু বি মেড, এন্ড দিস ইজ রিয়েলি ভেরি অ্যামেজিং এন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এন্ড এইটা প্রচুর আসে পরীক্ষায়, আমরা আপনাদেরকে অনেকবার বলেছি, আমি আবার বলে দিচ্ছি। খেয়াল করে দেখেন কিভাবে বারবার অ্যাজ ইফ। আমি একটা নতুন পেজ নেই, তাহলে মনে হয় যে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে।
আমি একটু এখানে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফুল ক্রাউন যেন রিচ দ্য ক্লাউড। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখতেছি। তাহলে পিডিএফ এর সাথে উত্তর থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, এটা আমি অ্যালার্ম দিয়ে রাখতেছি। আপনাদের এই কাজটা আমি দেখি করবো ইনশাআল্লাহ। পিডিএফ এর সাথে উত্তর। ঠিক আছে, আমি এটা লিখে রাখলাম। আমি চেষ্টা করবো এটা করার ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন, কলেজের খামারিকেরা, এই গানটাতে খুব খেয়াল করেন, ভালো লাগবে। লিখেন অ্যাজ ইফ, ইনশাআল্লাহ দুষ্টু, অ্যাজ দো, as if, as though, তারপর হচ্ছে আপনার শুধু ইফ, তারপর হচ্ছে আপনার সিন্স, তারপর আরো আছে would that, I wish, I wish। মনে রাখবেন বা লিখে রাখেন, এদের পর কখনোই ওয়াজ হয় না, ওয়াজ হয় না। সারা জীবন ওয়ার হয়, সারা জীবন ওয়ার হয়। হ্যাঁ, এদের পর কখনো ওয়াজ হয় না, সারা জীবন কি হয়, ওয়ার হয়। লিখছেন না? ওকে, এটা একটা ব্যাপার। তাহলে এদের পর কখনোই অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, তারপর হচ্ছে সিন্স, উড দেয়ার, আই উইশ, এদের পর সাধারণত কখনোই ওয়াজ হয় না, ওয়ার হয়। এটা একটা ব্যাপার। আমি মুছে ফেলবো, লিখছি কি সবাই দ্রুত? আচ্ছা, এটাকে মুছে ফেলবো। লিখার শেষ হলে আপনার ডান লিখবেন, এটা বলতে হয় কেন আপনি ভাই বোন আমার? আপনার ক্লাস করতে করতে বুড়ো হয়ে গেছেন, এখনো কি বোঝেন না? বলেন, লেখা হইলেই আপনার ডান লিখে ফেলবেন যে স্যার লিখাটা, লিখাটা। ওকে ফাইন। এদের পর কখনো ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হয়। এটা একটা ব্যাপার, এটা একটা ব্যাপার, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যদি এদের সাথে দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজ থাকে, হ্যাঁ, যদি এদের সাথে কটা ক্লজ থাকে, দুইটা ক্লজ থাকে, CLAUS, দুইটা ক্লজ থাকে, সেক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে মনে রাখবেন। এদের আগে যদি V1 হয়, পরে হবে V2। এদের আগে যদি V2 থাকে, পরে হবে, বলেন তো, এই দেখেন, যদি 1 থাকে, 1 এর পরে কত ভাই? বলেন 1 এর পরে 2, তাহলে 1 থাকলে 2 হবে। একের পানির মতো সহজ, একদম পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়ে। তো মনোযোগ, যদি এদের আগে V2 থাকে, তাহলে 2 এর পরে কত? 2 এর পরে কত? বাচ্চারাও জানে 3, V3। তাহলে এদের আগে যদি V1 থাকে, পরে হবে V2, আর এদের এক পাশে যদি V2 থাকে, আরেক পাশে হবে V3। আমি আবার বলছি, এদের এক পাশে যদি 1 থাকে, আরেক পাশে 2 হবে, মানে V1 থাকলে V2 হবে, এক পাশে যদি V2 থাকে, তাহলে আরেক পাশে কি হবে? V3 হবে। 2 এর কত? 2 এর পরে 3, তাহলে 1 থাকলে 2 হবে, 2 এর পরে 2 থাকলে 3 হবে। ওকে ফাইন। এবার আমরা B1 এটা রূপ করতে বলেছি। B1 বলতে আমরা বোঝাচ্ছি এখানটাতে, B1 বলতে আমরা বোঝাচ্ছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। এদের এক পাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, কি থাকে? প্রেজেন্ট টেন্স থাকে, বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। আমি যদি আরো ইন্ডিকেট করে বলি, এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এই পাশে হবে ভাইয়া B2 মানে কি? ইয়েস, পাস্ট ইনডিফিনিট। B2 মানে কি ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি এই পাশে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাশে যদি থাকে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই পাশে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কি হবে ভাই বোন আমার? পারফেক্ট। পাস্ট পারফেক্ট, পাস্ট কি হবে? পারফেক্ট। আর B3 মনে রাখবেন কখনো একলা বসে না, তাহলে B3 কি হয়? হেড প্লাস V3। V3 হবে কি ভাইয়া? হেড প্লাস V3। V3 কি হবে? হেড প্লাস
V3টা কি হবে বলেন হেড প্লাস V3টা কি হবে হেড প্লাস V3, তাহলে একদম সহজ। এদের আগে যদি 1 থাকে 1 এর পরে কত 2 হবে, তার মানে V1 থাকলে V1 বলতে আমরা বোঝাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। এদের আগে যদি V2 থাকে 2 এর পরে কত 3, তাহলে এদের আগে যদি V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে পাস্ট পারফেক্ট হবে বা V3 হবে, আর V3 কখনো একলা বসে না, তাহলে কি হবে হেড প্লাস V3, তাহলে কি হবে আমার হেড প্লাস V3 হেড প্লাস V3 হেড প্লাস V3। বুঝতে পেরেছি ভাই বোন? ওকে ফাইন, চলেন আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই প্রশ্নে। দেখি আমরা এখানে কি আছে। ওকে ফাইন, খুব খেয়াল করে দেখতে হবে প্রিয় মানিকারা কলেজ ভাই বোন, এদের আগে কি আছে, এদের আগে কি আছে সবগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। এদের আগে V1 আছে, V1 কি ভাইয়া রূপ করতে, তাহলে এদের আগে কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এবার সে অবশ্যই কি হবে ভাইয়া পাস্ট ইনডিফিনিট টেন্স, কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা কি হবে V2 হবে, তাহলে V2 নাই কাটা একটা অপশনে V2 আছে, আনসার হবে A, অথবা এদের পরে কখনো ওয়াজ হয় না ওয়্যার হয়, তাহলে ওয়্যার নাই কাটা একটা অপশনে ওয়্যার আছে। দুইটা স্টাইল আমরা আনসার করে দেখলাম, তাহলে আপনি যেভাবেই চান আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ, যেভাবেই চিন্তা করেন আনসার কি হবে বের হবে, আপনি যেভাবেই চিন্তা করেন আনসার বের হবে, ইনশাআল্লাহ আপনি যেভাবেই চিন্তা করেন আনসারটা কি বের হবে। কথা কি বোঝা যায় ভাই বোন? কথা কি বুঝতেছেন আপনারা ভাই বোন গো ভাই বোন, কথা কি বোঝা যায়? বোঝা যায় না? আমাদের গ্রুপে প্রত্যেকটা গ্রুপে ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা গ্রুপে ক্লাসগুলো কি সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে। 62 ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 62 কে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী পিন করে দেওয়া আছে, আপনারা একটু দেখেন, দেখলেই পাবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্ন 63 তে বলা আছে ইউ আর টু ক্লেভার নট টু মিস দ্য ফাইন। এবার দেখেন 2, এই 2 শব্দটা নেগেটিভ, 2 শব্দটা কি ভাই নেগেটিভ। কেমন নেগেটিভ? আমি যদি বলি দিস ইজ টু মাচ, অনেক সময় দেখবেন অনেকে বলবে দিস ইজ টু মাচ, তাহলে এর মানে কি? এটা অতিরিক্ত বেশি, অতিরিক্ত কি বেশি, এটা কোনো কিছু অতিরিক্ত ভালো বলেন প্রিয় ভাই বোন আমার? পৃথিবীর কোনো কিছু কি অতিরিক্ত ভালো? বুঝলেন নাই? অতিরিক্ত ভালো একমাত্র ন্যাকামল অতিরিক্ত ভালো, যত ন্যাকামল করতে পারেন, বাকি সব খারাপ। যাই হোক, তাহলে দিস ইজ টু মাচ, এই যে এই টু শব্দটা মানে সবসময় না, কিন্তু বেশিরভাগ সময় নেগেটিভ অর্থ দেয়। বেশিরভাগ সময় এটা টুটা নেগেটিভ শব্দ অর্থ দেয় আর কি। তাহলে দিস ইজ টু মাচ, অনেক হয়েছে, আর না, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, আর না, এখন থেকে তোমার সাথে ব্রেকআপ, ফাইন। যাই হোক, তাহলে টু শব্দটা যেহেতু নিজেই নেগেটিভ, সাধারণত টু এর সাথে নট সাধারণত বসে না, তার মানে এই নট আছে, এই জন্য এটা টয়কার টা, এটা একটা ফ্যাক্ট এখানে, এটা একটা ব্যাপার। তারপর দেখবেন টু এর পর টু, এটা একটা এক্সপ্রেশন, এখানে একটা আপনার হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ, আর এইখানে একটা V1 হবে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, এখানে একটা কি হবে অ্যাডজেক্টিভ হবে, আর এখানে একটা V1 হবে, তাহলে টু এটা একটা এক্সপ্রেশন, টু। ওকে ফাইন, আমরা চলেন সব ঠিকঠাক আছে কিনা দেখি। তাহলে নট হবে না, এটা টয়কারটা। এবার এখানে দেখেন আপনি টু দিয়েছেন ঠিক আছে, কিন্তু এখানে তো সো হবে না, এখানে কি হবে টু হবে, T-O-O হবে, তাহলে এটা নাই মানে কাটা। এবার এখানে টু আছে, প্রশ্ন হচ্ছে এখানে গ্র্যাপস হবে না মিস হবে। দেখেন আমরা সাধারণত কি বলি, সে এতই চালাক, দেখেন এই বাক্যে এখানে কি বলা হচ্ছে, সে এতই চালাক যে কোনো কিছু মিস করবে না, এটা আমরা বলি নাকি কোনো কিছু ধরতে পারবে না, বুঝতে পারবে না,
আমরা কোনটা বলি বলেন তো? সে এতই চালাক, তুমি তার সামনে যে যে কিছু মানে বলবা, সামনে গিয়ে কিছু করবা, সে এতই চালাক যে কোনো কিছুই কি বাদ করবে না, সে সব কিছু বুঝে বুঝে ঠিকঠাক মতো নিয়ে নিবে। সে এত চালাক, এত চালাক, এত চালাক। হ্যাঁ হ্যাঁ, আমার বৌমা এত চালাক, তাকে যখন ভিন্ন করে দিয়েছি, সে ঘরের কি বলবো, একটা চামচ থেকে, লবণের বাটি থেকে সব কিছু নিয়েছে, কোনো কিছু বাদ দেয়নি, সব নিছে। ওয়াল কালার, চাদর, ক্যাথা, পালিশ, চোষক, কম্বল সব নিছে। আমার বৌমা কি বলে, অনেক বলে না অনেক সময়, আমার বউ এত চালাক, এত চালাক, সে বাদ দেওয়ার মতো মেয়ে না, কোনো কিছু বাদ দিবে না, সে এত চালাক, সে সব নিয়ে নিবে। হ্যাঁ, সে ঘরের লবণের বাড়ি থেকে শুরু করে ঘরের কাপড় চোপড়, আলমারি সুটকেস সব কিছু ভাগ করে নিয়েছে, কোনো কিছু বাদ দেয় নাই। তাহলে বলেন আমরা কি বলি সাধারণত? সে এতই চালাক যে কোনো কিছু মিস করবে না, নাকি কোনো কিছু ধরতে পারবে না, না বুঝতে পারবে না? বলেন, গ্রেপস মানে ধরতে পারা বা বুঝতে পারা। আমরা কি বলি যে সে চালাক, বুঝতে পারবে না? চালাক হলে কি বুঝতে পারে না? চালাক হলে তো বুঝে ফেলে। ভাই সেই যে চালাক, তুমি ভাই ওর বাঁচতে পারবে না, বুঝেই ফেলবে, তাই না? আমরা কি বলি যে সে বুঝতে পারবে না, ধরতে পারবে না? না, আমরা কি বলি, আরে তার থেকে বাঁচতে পারবে না তুমি, সে মিস করবে না, সে কোনো কিছু মিস করবে না, কোনো কিছু বাদ পড়বে না, সে সব হারে হারে অক্ষর অক্ষরে নিয়ে নেবে। এবার বলেন বুঝছেন কিনা? 63 নম্বর বুঝছেন? এমন কেউ আছেন? বুঝলে কমেন্টে লিখেন 63 কে আলহামদুলিল্লাহ। 63 নম্বর বুঝতে বলেন, 63 কে আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি, সে এত চালাক যে কোনো কিছু মিস করবে না। সি গ্রেপস। এমন কেউ আছেন স্যার 62 নম্বর বুঝছি? একটু প্লিজ দ্রুত বলতে হবে। 62 নম্বর বুঝতে পারলে লিখেন 62 কে আলহামদুলিল্লাহ। একটু দ্রুত বলতে হবে প্লিজ। এমন কেউ যদি একজনও যদি থাকেন যে স্যার 62 বুঝে গেছি, কমেন্টে লিখেন 62 কে আলহামদুলিল্লাহ। এমন একজনই কি আছেন যে স্যার 62 নম্বর বুঝে গেছি? দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন। এমন একজন আছেন যে 62 নম্বর বুঝে গেছি স্যার, 62তে আর জীবনে ভুল হবে না, দ্রুত বলতে হবে। এমন কি আছে যে স্যার 62 নম্বর বুঝে গেছি? এমন কেউ আছেন? জি স্যার 62 ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। 62 কে আলহামদুলিল্লাহ, গুড। 62 কে আলহামদুলিল্লাহ, 62 নম্বর ক্লিয়ার। 62 নম্বর কি ভাইয়া? ক্লিয়ার। আশা করি 62 নম্বরের জীবনে ভুল হবে না। ওকে ফাইন। এরপরের প্রশ্ন দেখেন, আরো মজার, খুবই মজার প্রশ্ন। এটা আমি আগে আপনাদেরকে দিব, প্লিজ আপনারা একটু নিজেরা ট্রাই করেন প্লিজ। এটা আবার আপনারা ট্রাই করেন, আপনারা না পারলে তারপর ভাই বলে দিব, কিন্তু আগে আপনারা ট্রাই করতে হবে প্লিজ। সবাই সবাই ট্রাই করেন প্লিজ, দ্রুত সবাই সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন। সবাই ট্রাই করতে হবে প্লিজ, সবাই। এই তো গুড। মানে এখানে বলা হচ্ছে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পরীক্ষা অংশগ্রহণ করা মানে কি? পরীক্ষা অংশগ্রহণ করার ইংরেজি কি, কে বলতে পারবেন? পরীক্ষা অংশগ্রহণ করার ইংরেজি একটু দ্রুত বলতে হবে। পরীক্ষা অংশগ্রহণ করার মানে কি, কে বলতে পারবেন? এই তো ফাইন ফাইন। আচ্ছা, অনেকে চেষ্টা করতেছেন, এই জন্য ধন্যবাদ, কিন্তু আমি দুঃখিত, অনেকের উত্তর কি হয়েছে হয়েছে কিন্তু ভুল হয়েছে। অনেক উত্তর হয়েছে কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। অনেকের উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে, সোনামণিরা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক ভাই বোন পেরেছেন, এই জন্য শুক্রিয়া, কারণ অনেক ধন্যবাদ। আমাদের অনেক ভাই বোন অনেক স্মার্ট, যারা পেরেছেন তাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশন। দেখেন এই প্রশ্নটা যদিও সহজ মনে হয়েছে, কিন্তু একটু কঠিনও আছে, ঠিক আছে? একটু কঠিন আছে, একটু কি আছে, কঠিন আছে। দেখেন আমি কেন বললাম যে এই প্রশ্নটা একটু কঠিন আছে? অনেকে বলতেছেন স্যার হি পাস এট দ্য এক্সামিনেশন। ওকে ফাইন, হি ওয়েন্ট ফর দ্য এক্সামিনেশন, হি গ্যাপ দ্য এক্সামিনেশন, হি অ্যাপিয়ার্ড দ্য এক্সামিনেশন। এই বাক্যের অর্থ হচ্ছে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মনে রাখবেন, পরীক্ষা অংশগ্রহণ করার ইংরেজি হচ্ছে অ্যাপিয়ারেট। অ্যাপিয়ার, পরীক্ষা অংশগ্রহণ করা মানে কি ভাইয়া? অ্যাপিয়ারেট। পরীক্ষা অংশগ্রহণ করা মানে কি ভাইয়া? অ্যাপিয়ারেট। অ্যাপিয়ার এট মানে হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করা। অ্যাপিয়ারেট মানে পরীক্ষা অংশগ্রহণ করা। অ্যাপিয়ারেট মানে পরীক্ষা অংশগ্রহণ করা। অ্যাপিয়ারেট মানে কি? পরীক্ষা অংশগ্রহণ করা। থ্যাংক ইউ সো মাচ, অনেকে পেরেছেন, অনেক ধন্যবাদ। অ্যাপিয়ারেট মানে পরীক্ষা অংশগ্রহণ করা। ওই তো গুড, অনেক ধন্যবাদ, অনেকে পেরেছেন, অনেকে পেরেছেন, অনেকে পেরেছেন।
অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে পরীক্ষা অংশগ্রহণ করা। থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষায় কি করা? অংশগ্রহণ করা। পরীক্ষা অংশগ্রহণ করা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। অনেকেই পেরেছেন, ধন্যবাদ। সো যারা পারেন নাই তারা একটা বিষয় খেয়াল রাখবেন, এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে দেখেন সব জায়গায় আমি একটা বাড়তি তথ্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সব জায়গায় গিভ অর্থ দেওয়া, হ্যাঁ, আর টেক অর্থ নেওয়া। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, পরীক্ষার ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে উল্টা। পরীক্ষার ক্ষেত্রে কি হবে? বিষয়টা উল্টা হবে। পরীক্ষার ক্ষেত্রে কি হবে? বিষয়টা লিখে রাখেন, সবাই লিখে রাখেন। পরীক্ষার ক্ষেত্রে বিষয়টা উল্টা হবে। কিভাবে উল্টা হবে খেয়াল করেন। গিভ এক্সাম মানে উল্টা। তাহলে গিভের উল্টা কি? খুব খেয়াল করেন। তাহলে গিভের উল্টা হচ্ছে এটা নেওয়া, আর টেকের উল্টা কি? টেকের উল্টা হচ্ছে ভাইয়া দেওয়া। আমি যে উল্টা চিন্তা করি, তাহলে গিভ এক্সাম মানে পরীক্ষা দেওয়া না হয়ে অর্থ হয়ে যাবে পরীক্ষা নেওয়া। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, পরীক্ষা নেওয়া। এবার দেখেন টেক এক্সাম মানে কি? টেক এক্সাম তাহলে আমরা চাইলে বলতে পারি হি গিভস এক্সাম মানে সে পরীক্ষা নেয়, মানে সে, তার মানে কি আমি একটু পরে বলছি, সরি। টেক এক্সাম, তাহলে টেক এক্সাম মানে কি হবে? তাহলে পরীক্ষা। তাহলে টেক মানে যেহেতু নেওয়া, তাহলে নেওয়ার উল্টা হচ্ছে দেওয়া। তার মানে পরীক্ষা দেওয়া। এবার কার কথা, এখানে পরীক্ষা দেয় কে আর নেয় কে? তাহলে পরীক্ষা নেয় কে? ইয়েস, পরীক্ষা নেয় টিচার, TEACHER। তাহলে টিচার বলবে আই গিভ এক্সামিনেশন। যদিও সারা জীবন আমরা উল্টা পাল্টা পড়ে আসছি। আমি পরীক্ষা দিয়েছি। আই গিভ এক্সামিনেশন, আমি পরীক্ষা দিয়েছি। নো, এর মানে আমি পরীক্ষা নিয়েছি। আর যখন বলা হবে টেক, আই টেক এক্সামিনেশন, আমরা হি বললাম না, এখানে বললাম আই টেক। তাহলে আই গিভ এক্সামিনেশন, সরি এখানে গিভই লিখলাম, তার মানে আমি পরীক্ষা দিয়েছি। আই টেক এক্সাম মানে আমি পরীক্ষা নেই, সরি পরীক্ষা দেই। তাহলে এটাকে পরীক্ষা দেয় কে? স্টুডেন্ট। তাহলে এটা হচ্ছে স্টুডেন্ট। দেখেন সব উল্টা পাল্টা হয়ে গেছে। সারা জীবন দেখলাম কি, জানলাম কি, আর আজকে দেখতেছি। তাহলে সারা জীবন আমরা দেখলাম কি, আর আজকে দেখলাম। তাহলে গিভ অর্থ দেওয়া, টেক অর্থ নেওয়া, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়ে যাবে? পুরা একদম উল্টায় যাবে। তাহলে গিভ একদম মানে পরীক্ষা উল্টা নেওয়া, আর টেক মানে যেহেতু নেওয়া, তার বিপরীত হচ্ছে দেওয়া। তাহলে টেক এক্সাম মানে পরীক্ষা দেওয়া, উল্টা। তাহলে পরীক্ষা দেয় কে আর নেয় কে? এক্সাক্ট। তাহলে পরীক্ষা নেয় হচ্ছে টিচার। তাহলে আই গিভ এক্সাম মানে শুনতে মনে হচ্ছে আমি পরীক্ষা দিয়েছি, কিন্তু অর্থ হবে আমি পরীক্ষা নিয়েছি। আর আই টেক এক্সাম শুনতে মনে হচ্ছে আমি পরীক্ষা নিয়েছি, কিন্তু উত্তর হবে আমি পরীক্ষা দিয়েছি। তার মানে এটা হচ্ছে স্টুডেন্ট। তাহলে গিভ কার সাথে যায়? টিচারের সাথে। আর টেক কার সাথে যায়? স্টুডেন্টের সাথে। স্যার, আগে ইংরেজি দেখলে ভয় পেতাম, কিন্তু আপনার কোর্স করে আর ভয় করে না। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ আয়ু দান করেন। আমিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকেও দীর্ঘ আয়ু দান করেন, আপনাদেরকেও দীর্ঘ আয়ু দান করেন, প্রিয় ভাই বোন, কলেজ মানিকেরা। ওকে, ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। এটা আজকে যারা প্রথমবার জানলাম তারা লিখবো ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা কমেন্টে লিখবো প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্য বলে যাবেন ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে কি আছে? নতুন কিছু শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে প্রিয় ভাই বোন? প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। ওকে, ফাইন। এবার দেখেন 65 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং। এটা কেউ পারবেন? 65 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং। 65 নম্বর প্রশ্নটা কি ভাইয়া? খুবই অ্যামেজিং। দেখেন তো কেউ পারেন নাকি? আচ্ছা, জয়া রানী দে, জয়া, চমৎকার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। নিশাদ প্রথমবার জানাম, অনেক ধন্যবাদ নিশাদ বোন আমার। মুক্তা বোনকে অনেক ধন্যবাদ। নিশি সুলতানা বোনকে অনেক ধন্যবাদ। মুতমাইন্না বোনকে অনেক ধন্যবাদ। রুবেল রানা ভাইয়াকে অনেক ধন্যবাদ। রাকিব ভাইয়াকে অনেক ধন্যবাদ, প্রিয় ভাই আমার। আনোয়ার ভাইয়াকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক সত্যবাদী, থ্যাংক ইউ সো মাচ। জীবন অনেক বড় হবে। এবার দেখেন প্রিয় মানিকেরা, ভাই বোন আমার, এই 65 নম্বর প্রশ্নটা দেখেন তো, আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর আমরা
বলে দেবো। বলেন একদম সত্যি করে মন থেকে বলবেন, সেন্টেন্স কারেকশনের ক্লাস, সেন্টেন্স কারেকশনের ক্লাস করে ভালো লাগতেছে নাকি বিরক্ত লাগতেছে? সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশনের ক্লাস করে কি বোরিং হয়ে যাচ্ছেন নাকি ভালো লাগতেছে বলেন? সো আপনারা হয়তো এটা তো আপনারা মানে এইটুকু তো আপনারা বোঝেন, যেহেতু আপনারা সবাই বড় হয়েছেন, ম্যাচিওর, এইটুকু তো আপনারা বোঝেন যে আমি যদি কথার কথা আমি যদি 1 মাসে কথার কথা 1 মাসে কোর্স শেষ করতে পারি, এটা আমার জন্য ভালো, নাকি তা না করে আমি যদি 3 মাসে শেষ করি এটা আমার জন্য ভালো? আমি যদি 3 মাসে কোর্সটা শেষ করতে পারি এটা আমার জন্য ভালো, নাকি আমি যদি 6 মাসে শেষ করি এটা আমার জন্য ভালো? বলেন। আমি যদি 3 মাসে শেষ করতে পারি, 3 মাসে কোর্সটা শেষ করতে পারলে তো আমারই লাভ, আবার নতুন কোর্স শুরু করলাম। কিন্তু আমি কি আমার লাভের দিকে তাকাইছি? খেয়াল করেন, হ্যাঁ দেখেন আমি কি আমার লাভের দিকে তাকিয়েছি? বলেন, খেয়াল করছেন? এটা খেয়াল করেন নাই তো, খেয়াল করবেন না, বোঝেন নাই। আমি তো চাইলে কম কম ক্লাস নিয়ে দ্রুত কোর্সটা শেষ করে দিতে পারি, শেষ করে দিতে পারলেই তো আমার লাভ। আমি আবার একটা নতুন ব্যাচ যদি আজকে ঘোষণা করি, আজকে আবার 2000 মানে আজকে বলতে কয়েকদিনের মধ্যে দেখবেন 2-3 হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। কারণ আপনারা জানেন অলরেডি আমাদের কোর্সে প্রায় 700 স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এটা কয়দিনে 3-4 মাসের মধ্যে 4700 স্টুডেন্ট হয়েছে। তা আমি যদি আবার কোর্স শুরু করি, আবার 1-2 মাসের মধ্যে 2000 স্টুডেন্ট হবে না, বা 3000 স্টুডেন্ট হবে না? হবে ইনশাল্লাহ, নিশ্চয়ই হবে। কিন্তু আমি কি তাড়াহুড়া করতেছি? দেখেন আমার মধ্যে তাড়াহুড়া দেখছেন যে স্যার হলো মানে ফাঁকিবাজ, তাড়াহুড়া করে কোর্স শেষ করে আবার নতুন কোর্স শুরু করতে এমন দেখছেন না তো? বরং আপনারা জোর করে মানে আমাকে হাজার হাজার স্টুডেন্ট অথবা শত শত স্টুডেন্ট মানে জোরাজুরি করতে, স্যার একটা নতুন ব্যাচ দেন, স্যার একটা নতুন ব্যাচ দেন। কিন্তু দেখছেন আমার মধ্যে এরকম কিছু? তারপরে আপনারা যে আমাদের যে প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের এই নতুন ব্যাচটা আমরা দিতামই না, কিন্তু অনেক ভাই বোন অনুরোধ করছে এবং প্রচন্ড রকম অনুরোধ, স্যার একটা নতুন ব্যাচ দেন, রাত 9টার ব্যাচ দেন, এই জন্য আমরা দিয়েছি। কথা হচ্ছেন না? তো এইগুলো যদি আপনারা না বোঝেন, স্যার আমার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল আপনার কোর্সে ভর্তি হওয়া, আলহামদুলিল্লাহ। ওই তো বুঝলে তো ভালো, না বুঝলে আস্তে আস্তে বুঝবেন। আপনি যদি বুঝতে পারেন ভালো কিছু পাচ্ছেন কিনা, এটা যদি বুঝতে পারেন তো ভালো, না বুঝলে একদিন বুঝবেন ইনশাআল্লাহ। যাই হোক, দুঃখিত আপনাদের একটু সময় নিয়ে নিলাম, আমি রিয়েলি সরি। তো এই জন্য ভাইয়া আপনারা তাড়াহুড়া করেন না, তাহলে বিপদে পড়বেন, বুঝছেন না? আমি তো বেশি পড়াইতে চাই, বুঝছেন না? আপনারা কম পড়লে তো এটা আপনাদের ক্ষতি হবে। যাই হোক, এবার দেখেন গো টু ফেচ সাম ওয়াটার, এইখানে এটা মারাত্মক এক্সপ্রেশন, মানে খুব সুন্দর একটা বাক্য। দেখেন ফেচ এমন একটা শব্দ, দেখেন FETCH, ফেচ এমন একটা শব্দ, এটার অর্থ হচ্ছে যাওয়া, খুব খেয়াল করেন, যাওয়া এবং নিয়ে ফেরত আসা। নিয়ে কি আসা ভাই বোন আমার? ফেরত আসা, যাওয়া এবং নিয়ে ফেরত আসা। তার মানে যাওয়া এবং কোনো কিছু নিয়ে ফেরত আসা। নিয়ে ফেরত আসা মানে তো আপনারা বুঝেনি যে যাওয়া এবং কোনো কিছু নিয়ে ফেরত আসা, কোনো কিছু নিয়ে ফেরত আসা। তাহলে দেখেন গো and back with something, with something. এবার দেখেন তাহলে গো এন্ড ব্যাক উইথ সামথিং। তাহলে দেখেন ফেচ এমন একটা শব্দ যেটার দুইটা অর্থ, একটা হচ্ছে গো আর হচ্ছে ব্যাক বা রিটার্ন, মানে যাওয়া এবং ফেরত আসা। এই একটা ওয়ার্ডই দুইটা অর্থ দিচ্ছে, যাওয়া এবং কোনো কিছু নিয়ে ব্যাক করা বা ফিরে আসা। কিন্তু এখানে খেয়াল করে দেখেন এই যে আপনি এই যে ফেচ, এই দেখেন ফেচ, এটা তো বানান একদম ভুল করছে, আমরা রিয়েলি সরি, বানানটাই ভুল এখানে। হ্যাঁ, যাই হোক, তো ধরলাম আমরা ঠিকঠাক আছে। এবার দেখেন ফেচ শব্দের অর্থ হচ্ছে যাওয়া এবং নিয়ে ফেরত আসা। তাহলে কি নিয়ে ফেরত আসা? সাম ওয়াটার। তাহলে বলতেছে কিছু পানি নিয়ে আসো, পানি নিয়ে আসবে, কি পানি আনার জন্য যাবে এবং পানিটা নিয়ে ফেরত আসবে। তো এই ওয়ার্ডটাই কিন্তু যথেষ্ট ছিল, এই ওয়ার্ডটাই যথেষ্ট ছিল। কিন্তু এখানে গো বাড়তি করে বললেন কেন আপনি? কারণ এই ফেজ শব্দের ভিতরে গো আছে না? একটু বলেন তো কমেন্টে প্লিজ, একটু সবাই একটু কমেন্টে বলেন, একটু প্লিজ সবাই কমেন্টে বলবেন এই ফেজ শব্দের ভিতরে গো আছে না? দেখেন ফেজ শব্দের ভিতরে কিন্তু গো আছে। তাহলে এই বাড়তি করে আপনি এখানে গো কেন বললেন? তাহলে বাড়তি করে এখানে গো বলার দরকার নাই। যদি আপনি এখানে বাড়তি করে গো বলেন তাহলে একটা ভুল হবে, এবং এই ভুলের নাম হবে রিডান্ডেন্সি এরর। রিডান্ডেন্সি এরর। আজকে যারা প্রথমবার রিডান্ডেন্সি এরর এই শব্দটার নাম শুনলাম তারা কমেন্ট লিখবো ফার্স্ট টাইম শুনলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার শুনলাম আলহামদুলিল্লাহ। রিডান্ডেন্সি এরর এই শব্দটা যারা আজকে প্রথমবার শুনলাম
আমি আগে বলেছি আপনাদেরকে নিয়ে আমি ইংরেজির সাগরে ডুব দিব যদি আপনারা আমাকে সময় দেন, আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট দিন, আপনারা আমাকে ভালোবাসেন। দেখেন আমি আমি একদম সত্যি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা শুনলে অবাক হবেন। আমি আজকের ক্লাসের আগে আপনাদেরকে 15 মিনিট সময় নিয়েছিলাম, মনে আছে? এই 15 মিনিট সময়ে আমি শুধু 15 মিনিট না, আমি আজকের ক্লাসের আগে 1 ঘন্টা ধরে মানে এই প্রশ্নগুলো ব্যাখ্যা কিছু বিষয় আপডেট করেছি। গতকালকের ক্লাসও কিন্তু আপনাদের কাছে সময় নিয়েছিলাম। সো প্রতিদিন আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার বা আপডেট কিছু দেওয়ার, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনাদের তো মনে মনে হয়তো রাগ, স্যার ক্লাস শুরু হতে দেরি হয়েছে কেন, ক্লাস শুরু হতে দেরি হয়েছে কেন, অথচ আমি কাজ করতেছিলাম, বুঝছেন না? আচ্ছা, যে সময় আমি অফিসে আসছি সেই সময় অনেকেই অফিসে আসে নাই, বুঝছেন? আমি যে সময় অফিসে আসছি আপনাদের এই কাজ করার জন্য, সে সময় অনেকেই অফিসে আসে নাই, বুঝছেন না? রাতে 2 ঘন্টা ঘুমাইছিলাম। ও কালকে তো আবার ওই আনতে গেছিলাম, প্রিন্টার আনতে, আপনাদের জন্য আইফোন আনতে। যাই হোক, আসলে কি বলবো, ভালোবাসা বুঝতে হয়, সবকিছু তো বলে বোঝানো যায় না। তাহলে দেখেন এই রিডান্ডেন্সি এরর মানে কি, রিডান্ডেন্সি এরর অর্থটা কি, এটা আমার বাংলা অর্থ আছে। দেখেন বাংলা অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি বানানি তো আমি জানতে পারি, পুনরাবৃত্তিমূলক ভুল। তাহলে রিডান্ডেন্সি এররের বাংলা অর্থ কি? পুনরাবৃত্তিমূলক ভুল। আমি আপনাদের গুণ দিব, আলহামদুলিল্লাহ বলেন। ওকে, এই রিডান্ডেন্সি এররের উপর একটা ক্লাস হবে, পূর্ণ একটা ক্লাস হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? পূর্ণ একটা ক্লাস নেব। পূর্ণ একটা কি নিব ভাইয়া? ক্লাস নিব। এবং বললাম না, যত সামনের দিকে যাবেন তত ভালো লাগবে। এখন আমরা কিছু অ্যাডভান্স টপিক আপনাদের পড়াবো ইনশাআল্লাহ। বাহুল্য দোষ, থ্যাংক ইউ সো মাচ। যত আমরা সামনের দিকে যাব তত কিছু অ্যাডভান্স টপিক আপনাদের পড়াবো এবং আপনাদের অনেক অন্যরকম ভালো লাগে কাজ করবো ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে পূর্ণ একটা ক্লাস নেব। কে খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। এবং এটা জানার পর আপনাদের জীবনে একটা নতুন ধার উন্মোচিত হবে, নতুন একটা কি বলবো, নিজের নতুন একটা মানে কি বলবো, নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ এই টপিক পড়ানোর পর। এবং আপনার মনে হবে আল্লাহ এতদিন এগুলো ভুল জানতাম, মানে অনেক কিছু জানবেন যেটা ভালো লাগবে ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে রিডান্ডেন্সি এরর মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক ভুল, অর্থাৎ একই বাক্যে একই ওয়ার্ড 2বার ব্যবহার করলে অথবা একই অর্থবোধক শব্দ 2বার ব্যবহার করলে তাকে পুনরাবৃত্তিমূলক ভুল বলে। একই অর্থবোধক শব্দ 2বার ব্যবহার করলে বা একাধিকবার ব্যবহার করলে তাকে পুনরাবৃত্তিমূলক ভুল বলে বা রিডান্ডেন্সি এরর বলে। যেমন ধরেন এই ফেজ শব্দের অর্থ, ফেজ শব্দের ভিতরে কিন্তু গো শব্দটা আছে, আবার এখানে বাড়তি করে গো বললে এটা কি হবে? পুনরাবৃত্তিমূলক ভুল হবে, তার মানে বারবার হয়ে গেল। তাহলে আপনি যদি এখানে গো এন্ড ফেজ বলেন তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে যাওয়া। বাক্যের অর্থ কি হয়ে যাবে? তাহলে গো অর্থ যাওয়া, এই যে গো অর্থ যাওয়া, আর ফেজ অর্থ যাওয়া এবং ফিরে আসা। তাহলে বাক্যের অর্থ কি হয়ে যাবে? যাওয়া এবং নিয়ে ফেরত আসা। যাওয়া এবং নিয়ে ফেরত আসা। যাওয়া নিয়ে ফেরত আসা। বাংলায় কি আমরা এমন বলি কখনো? তুমি যাও নিয়ে ফেরত আসো, তুমি যাও নিয়ে ফেরত আসো, তুমি খাও নিয়ে ফেরত আসো। নো, একই অর্থ শুধু আমরা 2বার সাধারণত ব্যবহার করি না বা করা যায় না। আশা করি বুঝতে পেরেছি। ঠিক সেম ভুলটা করেছে দেখেন অপশন বি তে। এখানেও দেখেন ফেজ এবং গো 2টা শব্দ একসাথে ব্যবহার করেছে। আরে ভাই, ফেজ শব্দের অর্থই তো যাওয়া এবং নিয়ে ফেরত আসা, এই জন্য এখানে বাড়তি করে গো বলা দরকার নাই। তাহলে কি হবে? রিডান্ডেন্সি এরর হবে। এবার দেখেন ফেজ এন্ড ব্রিং, খুব খেয়াল করেন, কি ভালো লাগতেছে না? দেখেন ব্রিং মানে হচ্ছে কোনো কিছু বহন করা, কোনো কিছু নিয়ে আসা। দেখেন এই ফেজ শব্দের ভিতরেই তো দেখেন নিয়ে ফেরত আসা, কোনো কিছু নিয়ে। দেখেন এখানে এই যে 2 নম্বর যে ইয়াটা দেখেন কি ভালো লাগতেছে, দেখেন না? এই যে 2 নম্বর যে ব্যাপারটা, এখানে কোনো কিছু নিয়ে ফেরত আসা, কোনো কিছু নিয়ে ফেরত আসা। ব্রিং মানে কোনো কিছু নিয়ে আসা, ব্রিং মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আসা। এবার দেখেন এই ব্রিং শব্দের অর্থ কোনো কিছু নিয়ে আসা, হ্যাঁ, নিয়ে আসা। তাহলে এখানে এই ফেজ শব্দের ভিতরেই তো ব্রিং শব্দটা আছে, ফ্রেজ শব্দের ভিতরেই কিন্তু ব্রিং শব্দটা লুকায়িত আছে বা ব্রিং শব্দের অর্থটা লুকায়িত আছে। এই জন্য ফ্রেজ শব্দটা বললে বাড়তি করে আর ব্রিং বলার দরকার নেই, ফ্রেজ শব্দটা বললে বাড়তি করে গো বলার দরকার নেই। এই হচ্ছে ব্যাপার। তাহলে অপশন এও কাটা, বিও কাটা, সিও কাটা, আনসার হবে অটো ডি। তাহলে ডি হচ্ছে শুদ্ধ হইলেও শুদ্ধ, ভুল হইলেও শুদ্ধ, মজার উপর হচ্ছে ডি আসলেই শুদ্ধ। তাহলে কি আছে? ডি তে বলা আছে ফেচ সাম ওয়াটার ফর মি, তার মানে এখানে বলা হচ্ছে গো এন্ড ব্রিং, এই যে ব্রিং সাম ওয়াটার ফর মি, সাম ওয়াটার ফর মি, এই হচ্ছে অর্থ। তাহলে গো এন্ড ব্রিং সাম ওয়াটার ফর মি, এটা হচ্ছে পরিপূর্ণ অর্থ। মানে এই ফেজ শব্দের অর্থ হচ্ছে এই যে এই দুটা, এই ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে এটুকু। তাহলে সাম ওয়াটার, এই যে সামের জায়গায় সাম, ওয়াটারের জায়গায় ওয়াটার, ফরের জায়গায় ফর, মিয়ের জায়গায় মি, এটুকু। আর এই শুধু ফেজ অর্থ হচ্ছে গো এন্ড ব্রিং। গো মানে যাওয়া, ব্রিং মানে নিয়ে আসা। 65 নম্বর যারা বুঝতে পেরেছি কমেন্টে লিখবো 65 কে আলহামদুলিল্লাহ। একটু দ্রুত 65 নম্বর বুঝতে পারলে কমেন্ট লিখবো 65 কে আলহামদুলিল্লাহ। একটু দ্রুত বলতে হবে। 65 নম্বর যারা বুঝতে পেরেছি তারা কমেন্ট লিখবো 65 কে আলহামদুলিল্লাহ। 65 কে আলহামদুলিল্লাহ। এমন কেউ আছে 65 নম্বর বুঝে গেছি? 65 কে আলহামদুলিল্লাহ, গুড। 65 কে আলহামদুলিল্লাহ, এই তো মাশাআল্লাহ। 65 কে আলহামদুলিল্লাহ,
65 আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই বোন বুঝতে পেরেছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভাই বোন বুঝতে পেরেছে, অনেক ভাই বোন বুঝতে পেরেছে। 65 আলহামদুলিল্লাহ, 65 আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগতেছে ভাই, বুঝছি তো নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। ক্লাস কি ভালো লাগতেছে? বলছি মজা মজা পারবো ইনশাল্লাহ। অনেক রাখবো ভাইগন, এই তো আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, চলেন সামনে জায়গা। ওকে ফাইন। এখান থেকে পারেন নাকি? পারবেন? একটু সময় দিলাম, দেখি কেউ পারেন নাকি। একটু সময় দিলাম, দেখি কেউ পারেন নাকি, বলেন। সময় দিলাম, একটু সময় দিলাম, প্লিজ সবাই একটু বলেন। Okay, fine. This is an amazing question. Exactly. This is really an amazing question. And you have to answer this question. দেখেন, খুবই মজার একটা প্রশ্ন এবং কি চমৎকার প্রশ্ন, সুবহানাল্লাহ। মানে কি বলবো, প্রশ্ন দেখে সুবহানাল্লাহ বের হয়ে গেছে মুখ থেকে। মানে আসলে মানে চমৎকার প্রশ্ন এবং খুবই চমৎকার প্রশ্ন। আচ্ছা, অনেকেই বলছেন ডি হবে। অদ্ভুতভাবে ডি হচ্ছে সবচেয়ে বড় ভুল। আচ্ছা, আমাদের কিছু ভাই বোন আছে খুবই স্মার্ট, যাদের উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের উত্তর সঠিক হয়েছে। আমরা একটা একটা অপশন ধরি। তারপর দেখেন, হি ট্রাইড। ট্রাইড মানে হচ্ছে চেষ্টা করা, হার্ডলি টু সাকসিড। এবার দেখেন, সে হার্ডলি মানে হচ্ছে কম, অথবা নাই বললে চলে, অথবা কদাচিৎ, অথবা কদাচিৎ। এবার আপনি একটু চিন্তা করেন, কেউ সফল হওয়ার জন্য কি কম পরিশ্রম করে, না কদাচিৎ পরিশ্রম করে, নাকি কঠোর পরিশ্রম করে? এক্স্যাক্টলি এরকম আমরা প্রশ্ন আরেকটা এরকম প্রশ্ন পেয়েছিলাম। সেই প্রশ্নটা ছিল হি ট্রাইড হার্ডলি টু স্ট্যান্ড ফাস্ট। এরকম আরেকটা প্রশ্নকে আমরা পেয়েছিলাম, কারো মনে পড়ে? টু স্ট্যান্ড ফাস্ট, FIRST, রিয়েলি সরি, টু স্ট্যান্ড ফাস্ট। এরকম একটা প্রশ্নকে আমরা পেয়েছিলাম, কারো মনে পড়ে? হি ট্রাইড হার্ডলি টু স্ট্যান্ড ফাস্ট। এমন একটা প্রশ্ন কিন্তু আমরা অলরেডি পেয়েছি এবং আমরা অলরেডি আপনাদের পড়িয়েছি। আই লাইক টু কন্টিনিউ ইউর ক্লাস ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। বললাম মুস্তফা ভাই। ওকে, তো এটা আমরা পড়িয়েছিলাম। দেখেন, এই যে স্ট্যান্ড ফার্স্ট মানে কি? পরীক্ষায় প্রথম হওয়ার জন্য, পরীক্ষায় প্রথম হওয়ার জন্য সে কী করেছিল? চেষ্টা করেছিল। এই চেষ্টাটা, পরীক্ষায় প্রথম হওয়ার যে চেষ্টাটা, সেটা কি কম হয়? কদাচিৎ অর্থ হচ্ছে কম, অথবা কদাচিতের হার্ডলি অর্থ হচ্ছে কম, অথবা হার্ডলি আরেকটা অর্থ হচ্ছে কদাচিৎ, অথবা নাই বললেই চলে। এবার বলেন, কেউ কি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য কম পরিশ্রম করে, কদাচিৎ পরিশ্রম করে? না তো, কঠোর পরিশ্রম করে। তাহলে কঠোর পরিশ্রম করে। কি পরিশ্রম করে প্রিয় ভাই আমার? কঠোর পরিশ্রম করে। আর কঠোর শব্দের ইংরেজি হচ্ছে ভাই হার্ড। কঠোর পরিশ্রম অর্থ কি ভাই? হার্ড। তার মানে এখানে হার্ডলি শব্দটা ভুল। এখানে হার্ডলি শব্দটা কি প্রিয় ভাই আমার? ভুল। হার্ডলি শব্দটা ভুল। তাহলে শব্দটা কি হবে? হার্ড হবে। তাহলে কি হবে? হার্ড হবে। তাহলে এটা হবে শুদ্ধ। এটা কি হবে তাহলে? শুদ্ধ। হার্ড শব্দটা হবে কি ভাই? শুদ্ধ। বুঝতে পেরেছেন? তো এবার আপনারা বলেন, কেউ কি জীবনে সফল হওয়ার জন্য কম পরিশ্রম করে, কদাচিৎ পরিশ্রম করে? না তো, কি পরিশ্রম করে বলেন?
কঠোর পরিশ্রম করে, তাহলে কঠোর পরিশ্রম কি হবে? হার্ডলি হবে না এখানে, তাহলে কি হবে? হার্ড হবে, হার্ড হবে। তাহলে এই প্রশ্নের যে ভুলটা ছিল শব্দ চয়ন জনিত ভুল, শব্দ চয়ন জনিত ভুল, ভোকাবুলারি অথবা ওয়ার্ড রিলেটেড ভুল, এগুলো খেয়াল করবেন যে কোন কোন জায়গায় ভুল করে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখেন, আই হ্যাভ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু, করার মতো আমার অনেক কাজ আছে, করার মতো আমার অনেক কাজ আছে, বা আমার হাতে অনেকগুলো কাজ আছে। এবার খেয়াল করে দেখেন, এই গ্রেট ডিল অফ, এই গ্রেট ডিল অফ বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এটার আগে একটা আর্টিকেল বসে সাধারণত, এই গ্রেট ডিল অফ, তাহলে শব্দটা মূলত কী হবে? এই গ্রেট ডিল অফ। তাহলে এখানে কী ধরনের ভুল? আর্টিকেল জনিত ভুল, আর্টিকেল জনিত ভুল। তাহলে এই প্রশ্নে কি ভুল? আর্টিকেল জনিত ভুল। তাহলে শব্দটা মূলত কী হবে? এ গ্রেট ডিল অফ, শব্দটা কী হবে? এ গ্রেট ডিল অফ, অর্থ কী ব্যয়? প্রচুর, অর্থ কী হবে ব্যয়? প্রচুর। আপনি এই শব্দটার পরিবর্তে হুবহু আপনি বলতে পারেন এ লট অফ, a lot of, আপনি বলতে পারেন a lot of, I have a lot of work to do, অথবা I have a great deal of work to do। আপনি যেটা খুশি বলতে পারেন, কিন্তু শুদ্ধ বলতে হবে, অশুদ্ধ বলা যাবে না। বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা? কোনো যেটা ভাববো না আমার, তাহলে এটাও ভুল, এটাও ভুল। শুদ্ধ কোনটা? এইটা না এটা? ওকে ফাইন। এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাই বোন কলেজের প্রিয় মানিকেরা, এখানে খুবই অ্যামেজিং, এক্স্যাক্টলি, অ্যান্ড আই মাস্ট ইউজ ইট ইনশাল্লাহ, এক্স্যাক্টলি। ওকে ফাইন। এবার দেখেন, প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স, এ ধরনের কোনো শব্দ এই পৃথিবীতে নাই, মানে এটা ভুল নাই বলতে এটা ভুল, অর্থাৎ বলা হচ্ছে আমার অ্যাটেন্ডেন্স দাও। আপনি চাকরিতে হচ্ছে জয়েন করার পর আপনার প্রতিদিন কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে, বা অ্যাটেন্ডেন্স শিটে আপনাকে স্বাক্ষর করতে হবে। সো আপনি কি বলেন? প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স। সো গিভ মি অ্যাটেন্ডেন্স বলতে কোনো শব্দ পৃথিবীতে নাই, অর্থাৎ এখানে এই গিভ শব্দটা ব্যবহৃত হয় না। এইখানে আপনি বলতে পারেন প্লিজ মার্ক, আর এখানে মি শব্দটা এটাও ভুল, এটা হয় না আসলে। এখানে আপনি চাইলে বলতে পারেন মার্ক, অথবা আপনি চাইলে বলতে পারেন টেক। তাইলে আমরা ওই দেখলাম যে পরীক্ষা নেওয়া দেওয়ার মতোই এখানে একটা ব্যাপার চলে আসলো। সো আপনি এখানে হয়তো বলতে পারেন প্রিয় ভাই বোন আমার মার্ক, অথবা আপনি চাইলে এখানে বলতে পারেন টেক, আর এখানে মি না হয় শব্দটা হবে মাই। তাহলে আপনি বলতে পারেন প্লিজ মার্ক মাই অ্যাটেন্ডেন্স, প্লিজ টেক মাই অ্যাটেন্ডেন্স। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? প্লিজ মার্ক মাই অ্যাটেন্ডেন্স, অথবা প্লিজ টেক মাই অ্যাটেন্ডেন্স। আমি কিন্তু একটা ব্যাপারে খুব কষ্ট পাচ্ছি, আমি আপনাদের স্পোকেন ইংলিশের প্রচণ্ড পরিমাণ আগ্রহ দেখেছিলাম, যে আগ্রহটা এখন আমি দেখছি না। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন কলেজের প্রামাণিকেরা, আপনারা হয়তো জানেনই না স্পোকেন ইংলিশ আপনার জীবনে কত বেশি প্রয়োজন। আপনি বিসিএসের ভাইবা দিতে গেলে আপনার স্পোকেন ইংলিশ লাগবে, মানে স্পোকেনে ভালো হলে আপনাকে যদি বলে টেল সামথিং অ্যাবাউট ইউর সেলফ, অ্যান্ড দ্যাটস ইফ ইউ ক্যান স্পিক ভেরি ওয়েল অ্যান্ড ভেরি ফ্লুয়েন্ট, they will be very amazing to you। তো টিচাররা কিন্তু আপনার উপর ক্রাশ খেয়ে যাবে, বা আপনার উপর সন্তুষ্ট হবে বা স্যাটিসফাইড হবে যদি আপনার স্পোকেনটা সুন্দর হয়, ফ্লুয়েন্টলি বলতে পারেন, অ্যাকসেন্টটা যদি একটু ব্রিটিশ হয়, হালকা পাতলা, বুঝছেন না? স্পোকেন ইংলিশ আপনার সব জায়গায় লাগবে। আপনি বিসিএস পরীক্ষা দিতে গেলে লাগবে, প্রাইমারি ভাইভাতে লাগবে, নিবন্ধন ভাইভাতে লাগবে, 10টা 20টা ভাইভাতে লাগবে, মৎস্য অধিদপ্তর, রেল অধিদপ্তর, বন মন্ত্রণালয়, যে কোনো জায়গায় যান আপনার লাগবে। আপনি ভার্সিটিতে ভাইভা দিতে গেলে লাগবে, মেডিকেল ভাইভা দিতে গেলে লাগবে, নার্সিং ভাইভা দিতে লাগবে, IELTS করতে গেলে আপনার লাগবে, আপনি যদি বিদেশে যেতে চান সেক্ষেত্রে লাগবে জিমেট, জিআরই, স্যাপ, টুয়েফল, ব্যারলস। ইফ ইউ গো এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইউ নিড স্পোকেন ইংলিশ। এছাড়াও আপনি পৃথিবীর যে কোনো দেশে গেলে ইউ ক্যান কমিউনিকেট উইথ আদার পিপল ভেরি ইজিলি। আপনি মন খুলে প্রাণবন্তভাবে পৃথিবীর যে কোনো মানুষের সাথে কথা বলতে পারবেন যদি আপনি স্পোকেন ইংলিশটা একবার ভালোভাবে শিখতে পারেন। এবং আমাদের সারা জীবনের একটা স্বপ্ন থাকে, একবার যদি স্পোকেন ইংলিশ শিখতে পারতাম বা স্পোকেন বা ইংলিশে কথা বলতে পারতাম। তো এই ব্যাপারটাতে আমি খুবই মর্মাহত হয়েছি, মানে আপনাদের আগ্রহ দেখে আমি সত্যি বলছি আমি অনেক বেশি মর্মাহত হয়েছি এবং অনেক বেশি কষ্ট পেয়েছি, এবং আপনাদের থেকে আমি এটা আসলে আশা করিনি। আমি আসলে একদম অনেক বেশি মানে মর্মাহত হয়েছি। স্পোকেন ইংলিশের কোর্সটা আমাদের শুরু হয়ে যাবে আগস্টের 1 তারিখ থেকে। আগস্টের কত তারিখ থেকে বলেন? 1 তারিখ থেকে। এখনও পর্যন্ত উল্লেখযোগ্য স্টুডেন্ট ভর্তি হন না। যেমন আমাদের ইংলিশ কোর্সে প্রায় 5000-এর মতো স্টুডেন্ট ভর্তি আছেন, বা অন্যান্য কোর্সে অনেক স্টুডেন্ট, কিন্তু স্পোকেন ইংলিশ যেটা সবচেয়ে বেশি দরকার সেখানটাতে আপনাদের আগ্রহ একবারে মানে দেখলাম যে শুরু থেকে আগ্রহ ছিল, এখন একদম নাই। যাই হোক, আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে আপনারা ভর্তি হয়ে যাবেন। আমি দুঃখিত যে ক্লাসের মাঝখানে বলতে হচ্ছে, কারণ আপনারা ক্লাস শেষ হলে সবাই চলে যান, ওই সময় বলার সুযোগ থাকে না বা বলার পাই না। আমি সত্যি অনেক কষ্ট পেয়েছি, রাগ করবেন না। জীবনে টাকা পয়সা অনেক আনতে চান, কিন্তু সময় শুধু বারবার আসে।
সময় অনেক দামি জিনিস। এখন আপনার হাতে সময় আছে, আপনি স্টুডেন্ট, আপনার পড়াশোনার মুড আছে, আপনার বিয়ে হয় নাই, আপনার বউ নাই, বাচ্চা নাই, দেখেন সব মিলে আপনি একটা রিল্যাক্স পজিশনে আছেন মোটামুটি, বা শেখার একটা পজিশনে আছেন। কিন্তু কয়দিন পর তো ব্যস্ত হয়ে যাবেন, বাচ্চা হবে, চাকরি হবে, বউ হবে, সেই হবে, শালি হবে, শ্বশুর হবে, ননদ হবে। আপনি তো পড়াশোনার তো দূরের কথা, আপনি তো ঠিকমতো খাওয়া দাওয়াই করতে পারবেন না ব্যস্ততার কারণে। বুঝতে পেরেছেন না? এই জন্য আমার সাথে কেউ রাগ করিয়েন না। হ্যাঁ, আমাদের সাথে যেসব টিচাররা আছেন, যেসব ফ্যাকাল্টিরা আছেন, এত অভিজ্ঞ, আপনারা হয়তো দেখেছেন, সঞ্জানা ম্যাডাম 40 ইয়ার্স ওল্ড, শাফিনা ম্যাডাম, মাজহারুল ইসলাম স্যার, সুজন আহমেদ স্যার, আমাদের ফ্যাকাল্টি হেড। হ্যাঁ, সাইদুল স্যার তো আসেনি। বুঝতে পেরেছেন? আরে ভাই, বাংলাদেশে রেকর্ড যে মানে 5-6 ফ্যাকাল্টি মিলে একটা কোর্স করা, এটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। বুঝছেন না? তো 5-6 7-8 টিচার থাকবেন, মানে কি বলবো, এটা বলার কিছু নেই। তো যাই হোক, আগস্টের 1 তারিখ থেকে পেড কোর্স শুরু হয়ে যাচ্ছে। আমাদের মূল কোর্সই হচ্ছে 3000 টাকা, কিন্তু অফারে আমরা ভর্তি নিচ্ছি মাত্র 1500 টাকায়। মাত্র কত টাকায়? 1500 টাকায় 3 মাস ক্লাস পাবেন ইনশাল্লাহ। এরপরে যদি কারো আর্থিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে ইনশাল্লাহ? তো আপনারা কিন্তু এই নাম্বারে ফোন দিয়ে কি হয়ে যাবেন, ভর্তি হয়ে যান, আজকে কালকের মধ্যে ভর্তি হয়ে যান, কারণ 1 তারিখের মধ্যে আমাদের পেড কোর্স শুরু হয়ে যাবে স্পোকেন ইংলিশের। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আমার হঠাৎ মনে হলো, এই জন্য বলে ফেললাম। কারণ হলো পরে আপনারা থাকেন না, ক্লাস শেষ হয়ে গেলে আপনারা কেউ থাকেন না, এই জন্য এখনই বললাম। এই জন্য আমি রিয়েলি সরি, দুঃখিত। আসলে যেখানটাতে আমরা ছিলাম এটা আমরা ভুল, এটাও দেখলাম ভুল, আর এটাও আমরা দেখলাম কি ভাই ভুল। তাহলে এটা আমরা শুদ্ধ করে কি বলতে পারি? প্লিজ মার্ক মাই অ্যাটেন্ডেন্স, অথবা প্লিজ টেক মাই অ্যাটেন্ডেন্স। ওকে, ফাইন। আর এইখানে আউট অফ শর্ট, এই যে আউট অফ শর্ট, এটা একটা ভাইয়া আইডোমেটিক এক্সপ্রেশন, অথবা যদি আপনারা যেভাবে বললে বুঝবেন, সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে এটা একটা ফ্রেজ ইডিয়ম, এটা ইডিয়মস, এটা একটা কি ভাই ফ্রেজ অথবা ইডিয়মস, যেমন বললে আপনারা চিনবেন। ওকে, ফাইন। তো এই যে আউট অফ শর্ট অর্থ হচ্ছে ভাইয়া খারাপ লাগা, অস্বস্তি ফিল করা, অস্বস্তি অনুভব করা। হ্যাঁ, খারাপ লাগা অথবা অস্বস্তি অনুভব করা, ভালো না লাগা, এরকম কিছু ফিল করে। তাহলে আই ফিল আউট অফ শর্ট টুডে মানে আমার আজকে ভালো লাগছে না, আমার আজকে মন খারাপ, আজকে আমার অস্বস্তি লাগছে, একদম কেমন যেন লাগতেছে, একদম ভালো লাগতেছে না, মানে এরকম আর কি। বুঝতে পেরেছেন প্রিয় ভাই? আমার কথা বুঝতে পেরেছেন? এই স্পোকেন ইংলিশ ক্লাস যদি স্মার্ট বোর্ডে হয়, আপনারা জীবনে কোনো কিছু শিখতে পারবেন না। স্পোকেন ইংলিশের ক্লাস যদি স্মার্ট বোর্ডে হয়, আপনারা জীবনে শিখতে পারবেন না। স্পোকেন ইংলিশের ক্লাস যদি স্মার্ট বোর্ডে হয়, আপনারা জীবনে কোনো কিছু শিখতে পারবেন না। কেন? কারণ স্পোকেন ইংলিশ মানে আপনাকে কথা বলতে হবে। স্পোকেন মানেই তো কথা বলা। আপনি শিখবেন কথা বলা, কিন্তু আপনার যদি মুখ বন্ধ থাকে, তাহলে কি হবে বলেন? স্পোকেন ইংলিশে আপনি শিখবেন কথা বলা, মুখ বন্ধ থাকলে হবে? আমার কথা বুঝতে পেরেছেন? স্পোকেন ইংলিশের ক্লাস বোর্ডে হবে না। এক একটা জিনিসের এক একটা স্টাইল। স্পোকেন ইংলিশের ক্লাস বোর্ডে হবে না। কেন হবে না? কারণ স্পোকেন মানে কথা বলা, আপনি শিখবেন কথা বলা। আপনি যদি হাঁটা শিখতে চান, আপনাকে হাঁটতে হবে। গাড়ি চালানো শিখতে চান, আপনাকে গাড়ি চালাতে হবে। আপনি সাঁতার কাটা শিখতে চান, আপনাকে নদীতে যেতে হবে। কথা বুঝছেন না? আপনি যদি স্পোকেন ইংলিশ শিখতে চান, বোর্ডে শিখতে পারবেন না। আপনার স্পোকেন ইংলিশ শিখতে হবে জুম অ্যাপের মাধ্যমে। কারণ স্পোকেন মানে কথা বলা শিখতে হলে বেশি কথা বলতে হবে। আর এখানে তো কথা বলা যায় না। জুম অ্যাপের মধ্যে আপনি কথা বলতে পারবেন, মন খুলে কথা বলতে পারবেন, বা বেশি বেশি কথা বললে বেশি বেশি আপনি কি শিখতে পারবেন। বুঝতে পেরেছেন ভাই বোন? কলেজের প্রামাণিকেরা, যে 66 ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 66 কে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি বলার আগে আমাদের অনেক ভাই বোন লিখেছে 66 কে। রাকিব ইসলাম, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতে পারলে নিজে থেকে লিখে দেবেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। কেমন? ওকে, ফাইন। ওকে 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 অনেক ধন্যবাদ আমাদের অনেকদেরকে, কলেজের টুকরা ভাই বোনদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে আমার অস্বস্তি বা বিরক্তিকর লাগছে। এই যে দেখেন, এই যে অসুস্থ লাগছে, অথবা বিরক্তিকর লাগছে, বা অস্বস্তিকর লাগছে। Please mark my attendance, or you can say please take my attendance, but you cannot say please give me attendance. This is 100% pure authentic bull. Last one, 71. Okay, 67. I insist বানানে ভুল আছে, আমরা এটা একটু ঠিক করে নিচ্ছি। insist বানানে ভুল, insist বানানের ভুলটা আমরা একটু এখনই ঠিক করে কি নিচ্ছি। insist বানানের ভুলটা আমরা এখনই ঠিক করে নিচ্ছি। ফাইন।
তাহলে ইনসিস্ট, হ্যাঁ এক্স্যাক্টলি ইনসিস্ট শব্দের অর্থ হচ্ছে ভাইয়া জেদ করা, জেদ করা। তারপর হচ্ছে আরো যদি সহজ কথা আমরা বলি পিরাপিরি করা, পিরাপিরি করা। আরো খাঁটি বাংলা যদি বলি জোর করা, একদম খাঁটি বাংলা বললে জোর করা, জেদ করা, পিরাপিরি করা। তাহলে ইনসিস্ট, হ্যাঁ এখানে ইনসিস্টের পরে একটা পজিশন হয়, সেটা হচ্ছে অন। ইনসিস্টের পরে অন হয়, কেমন? তাহলে এখানে ইনসিস্টের পরে অন নাই মানে এটা কাটা, ইনসিস্টের পরে অন নাই মানে কাটা, একটা ফ্রেন্ড অন আসবে, আনসার হবে এ। আর ইনসিস্ট অন ইউর গোয়িং দেয়ার। আর এই যে ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা পিএ, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভ পরে একটা ওয়ার্ড হলে নাউন হয়, তাহলে গোয়িং হয়ে গেল নাউন, কিন্তু এটা রিয়েল নাউন না, এটা ছিল মূলত একটা ভার্ব গো। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে এটাকে বানানো হয়েছে কি ভাইয়া? এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে এটাকে কি বানানো হয়েছে? নাউন বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান, তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। 4টা নাম, বেশ অনেকবার জীবনে বলেছি, আবার বললাম, বুঝতে পেরেছি? তাহলে ইউর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ পরে একটা ওয়ার্ড হলে এটা নাউন হয়, তাহলে গোয়িং হয়ে গেল নাউন, কিন্তু এটা রিয়েল নাউন না, কারণ পৃথিবীর নাউন কোনো নাউনের সাথে আইএনজি থাকে না। এটা নাউন কিন্তু রিয়েল নাউন না, কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি মাদারিং, বয়ফ্রেন্ডিং, গার্লফ্রেন্ডিং, ওই যেমন কি বলা যায় না? তো এমন আসলে বলা যায় না। তাহলে এটা নাউন কিন্তু রিয়েল নাউন না, কেন? কারণ পৃথিবীর কোনো রিয়েল নাউনের সাথে আইএনজি থাকে না। তার মানে এটা কি নাউন? বানানো নাউন। তাহলে এটা কি ছিল? মূলত একটা ভার্ব ছিল গো। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানানো হয়েছে। আর জোর করে কাউরে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান, তার আরেকটা নাম হয় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কার কার মনে আছে? কমেন্টে এম লিখেন যে স্যার মনে আছে। এই 4টা যাদের মনে আছে তারা কমেন্টে লিখেন M4 যে স্যার এই 4টাই মনে আছে। আলহামদুলিল্লাহ, যাদের মনে আছে তারা জীবনে শিক্ষক হইতে পারবেন, জীবনে ভালো কিছু করতে পারবেন। যাদের মনে নাই তাদের জন্য দোয়া, আপনাদের জন্য মনে থাকে। ঠিক আছে, বলেন। তাহলে এখানে 4টা জিনিস শিখে ফেললাম আমরা, নাউন হয়, জিরান হয়, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট। দ্রুত বলতে হবে, কার কার মনে আছে M4? তাহলে শেখার আছে অনেক কিছু, আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। দেখেন এইখানেও কত কিছু শেখার আছে। দেখেন এই ছোট্ট, আপনারা ভাবছিলেন মনে হয় ইনসিস্টের পরে অন হয় এটা উত্তর শেষ, না রে ভাই, কত কিছু শেখার আছে। দেখেন কত কিছু শেখার আছে। হ্যাঁ, একটু বুদ্ধি থাকলে কত কিছু শেখা যায়। দেখছেন, বুদ্ধি থাকলে কত কিছু শেখা যায়, বুদ্ধি থাকলে কত কিছু কি ভাইয়া শেখা যায়, বুদ্ধি থাকলে কত কিছু শেখা যায়। তাহলে আই হচ্ছে ভাইয়া এটা একটা প্রোনাউন, তাহলে ইনসিস্ট হচ্ছে একটা ভার্ব, অন হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে ইউর হচ্ছে একটা পিএ বা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে গোয়িং হয়ে গেল কি ভাইয়া? নাউন, অথবা এটার একটা নাম কি হয়ে গেল? জিরান, অথবা এটার নাম হয়ে গেল আনকাউন্টেবল নাউন, অথবা এটার নাম হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেয়ার হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব, তারপরে হেয়ার অ্যাডভার্ব। তাহলে হেয়ার দেয়ার অ্যাডভার্ব। কারণ হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে। তাহলে সেখানে মানে জায়গায়, সেখানে মানে আমি যদি প্রশ্ন করি কোথায়, সেখানে, কোথায় দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়। আর কি করবো বলেন? আপনাদের জন্য জীবন দিয়ে দিব? ভালোবাসা বুঝলেন না প্রিয় ভাই বোন, বুঝলেন না রে? যাই হোক, চলেন, ভালোবাসা আস্তে আস্তে বুঝবেন না, আরো বড় হলে বুঝবেন। হায় আফসোস, আমি যদি বুঝাইতে পারতাম যে আমি আপনাদেরকে কতটা ভালোবাসি। হায় আফসোস, আমি যদি আপনাকে বুঝাইতে পারতাম আমি যদি আপনাদেরকে কতটা ভালোবাসি। Automatic expression, you have to remember all the time that wherever you go, where in the sun, instead of going there. না, এটা idiom phrase না, আচ্ছা খেয়াল করেন, লাস্ট ওয়ান, I took a bath yesterday. দেখি এখানে আপনারা একটু নিজেরা ট্রাই করেন তো, এখানে কোথায় ভুল ধরতে পারবেন। আপনারা একটু নিজেরা ট্রাই করেন প্লিজ, এখানে কোথায় ভুল আছে কে বের করতে পারবেন। একটু নিজেরা ট্রাই করেন, একটু প্লিজ, একটু নিজেরা কোথায় কি ভুল আছে একটু নিজেরা ট্রাই করেন প্লিজ।
ফার্নিচার্স, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন এই যে দেখেন একটা প্রশ্ন প্রিয় মানিকারা গলে যেটা করবেন আপনাদের, আমি অনেকবার বলেছি এই একটা অপশন দিয়ে অনেকগুলো প্রশ্ন বানাই ফেলবে। দেখেন এই যেটা আমি অলরেডি কিন্তু পড়ছিলাম একবার, মনে আছে? কোথাও না কোথাও পড়ছি, একবার না অনেকবার পড়ছি। কি বলে ফার্নিচারের সাথে অ্যাস হয় না, কারণ এটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাস দেওয়া যায় না। তাহলে এটা এখানে কি ভুল প্রিয় ভাই বোন আমার? কাউন্টেবল, এই যে, তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল বা কাউন্টেবল নাউন জনিত ভুল, আনকাউন্টেবল বা কাউন্টেবল নাউন জনিত ভুল। এবার দেখেন আই এম সাম হোয়াট শিওর, সাম এবং হোয়াট আলাদা হয় না, আসলে সাম হোয়াট একসাথে হয়। তাহলে এখানে ওয়ার্ড চয়েস জনিত ভুল অথবা শব্দ চয়ন জনিত ভুল। তাহলে শব্দটা কি হবে প্রিয় ভাই বোন আমার? শব্দটা হবে SOME, সাম, আর WHAT, হোয়াট। সাম হোয়াট অর্থ হচ্ছে কিছুটা, তাহলে সাম অর্থ হচ্ছে কিছু, আর সাম হোয়াট অর্থ হচ্ছে কিছুটা। সাম অর্থ হচ্ছে কিছু, আর সাম হোয়াট অর্থ হচ্ছে কিছুটা। তাহলে আই এম সাম হোয়াট, এখানে একটা স্পেস, মানে এই স্পেসটা থাকবে না, একসাথে হবে এটা। সাম হোয়াট শিওর মানে হচ্ছে আমি কিছুটা নিশ্চিত, তবে এটাও পরিপূর্ণ শুদ্ধ না, এটার আরো সুন্দর এক্সপ্রেশন আছে। আই এম নট, মানে হচ্ছে আই এম নট প্রিটি শিওর, এরকম কিছু বললে সুন্দর হয় আর কি। যাই হোক, তারপর দেখেন আই টেক আ বাথ ইয়েস্টারডে। খুব খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু চিহ্ন। দেখেন কেমনি বুঝবেন যে কোন অপশনটাতে কি ভুল? দেখেন এটা একটা চিহ্ন, আই টেক এ বাথ, এখানে তো কোনো ভুল নাই, আমি গোসল করি 100% শুদ্ধ, কিন্তু এখানে ইয়েস্টারডেটা কেন বললেন? এই যে একটা মাইরা দিছে কোপা, মানে এলো সাররা হচ্ছে দুষ্টু কোকিল, এই জন্য ইয়েস্টারডে যেহেতু বলছেন তাহলে আর টেক হওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে কি ধরনের ভুল? এখানে টেন্স জনিত ভুল। এখানে কি ধরনের ভুল? টেন্স জনিত। তাহলে টেক না হয় কি হবে? টুক হবে। টেক না হয় কি হবে? টুক হবে। তাহলে শব্দটা হবে আই টুক আ বাথ, আই টুক আ বাথ ইয়েস্টারডে, আই টুক আ বাথ ইয়েস্টারডে। আই ফিল আনওয়েল মানে আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। এটা কি শুদ্ধ? এটা কি ভাইয়া? শুদ্ধ। এটা কি ভাইয়া? শুদ্ধ। তার মানে আনসার হবে এ। তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। এইখানে আরো কিছু ব্যাপার আছে, আমি আপনাদের একটু শিখাই দিচ্ছি। এখানে আরো কিছু ব্যাপার আছে, এইখানে আরো কিছু ব্যাপার আছে যেটা আমি আপনাদের শিখাই দিচ্ছি। এইখানে দেখেন ভালো লাগবে, এটা বোনাস তথ্য আপনাদের জন্য। আই টুক আ বাথ ইয়েস্টারডে, এটা গ্রামার অনুযায়ী সঠিক বাক্য, মানে যদি টুক দেন সঠিক বাক্য, ইয়েস্টারডের সাথে পাস্ট টেন্সে টুক হবে। তবে কনটেক্সট অনুযায়ী আমেরিকান ইংলিশে বলা হয় আই টেক এ বাথ। খুব খেয়াল করেন, এ দেখেন আমাদের এই ভারতীয় উপমহাদেশে, অথবা যদি সহজ করি আমাদের বাংলাদেশে, আমরা কি ব্রিটিশ ইংলিশ ফলো করি না আমেরিকান? কে বলতে পারবেন? ব্রিটিশ না আমেরিকান? ব্রিটিশ না আমেরিকান? এক্স্যাক্টলি, আমরা কিন্তু ব্রিটিশ ইংলিশটাকে কি করি? ফলো করি। আমেরিকান আমরা ফলো করি না, মানে বুঝছেন তো, আমাদের টিচাররা, আমাদের স্টুডেন্টরা ব্রিটিশ ইংলিশটাকে ফলো করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমেরিকান ইংলিশ অনুযায়ী টেক এ বাথ, আপনি বলতে পারেন আই টেক আ বাথ, আই টেক আ বাথ, আমি গোসল করি, এটা শুদ্ধ। কিন্তু ভারতীয় উপমহাদেশে যেহেতু হচ্ছে ব্রিটিশ ইংলিশটাকে ফলো করা হয়, ব্রিটিশ ইংলিশ অনুযায়ী গোসল করা, টেক এ বাথ মানে কি ভাই? গোসল করা। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশটাকে ফলো করা হয়, আর ব্রিটিশ ইংলিশ অনুযায়ী গোসল করা হচ্ছে হ্যাভ এ বাথ। তাহলে আপনাকে বলতে হবে আই হ্যাভ আ বাথ, আমি গোসল করি। তাহলে সর্বোচ্চ সঠিক উত্তর কোনটা হবে বলেন? আই হ্যাভ এ বাথ। আপনি যদি প্রেজেন্ট টেন্সে বলেন, আর যদি পাস্ট টেন্সে বলতে চান তাহলে হ্যাভটা হয়ে যাবে হ্যাড। আই হ্যাড এ বাথ মানে আমি গোসল করেছিলাম। তাহলে প্রেজেন্ট টেন্সে আই হ্যাভ এ বাথ মানে আমি গোসল করি, আর পাস্ট টেন্সে আই হ্যাড এ বাথ মানে আমি গোসল করেছিলাম। হ্যাঁ, আর যদি আপনি বলেন ফিউচার টেন্সে আমি বলতে চাই যে স্যার আমি গোসল করবো, সেক্ষেত্রে কি করে বলবো? ওই যে হ্যাভ দিয়ে বলবেন। হ্যাঁ, হ্যাভ দিয়ে বলবেন যে আই উইল হ্যাভ আ বাথ, তাহলে আমি গোসল করবো। এটা যারা বুঝতে পেরেছি তারা কমেন্টে লিখবো 67 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 67 কে আলহামদুলিল্লাহ, 67 কে আলহামদুলিল্লাহ। সবাই 67 কে আলহামদুলিল্লাহ, 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 67 কে কি ভাইয়া? আলহামদুলিল্লাহ, 67 কে আলহামদুলিল্লাহ, 67 কে ভাইয়া? আলহামদুলিল্লাহ, 67 কে কি? আলহামদুলিল্লাহ, 67 কে আলহামদুলিল্লাহ, 67 কে আলহামদুলিল্লাহ, 67 কে কি ভাইয়া? আলহামদুলিল্লাহ। ও 68 নাম্বার ছিল, সরি, 68 কে আলহামদুলিল্লাহ, 68 কে আলহামদুলিল্লাহ। তাহলে সবাই বলেন 68 কে আলহামদুলিল্লাহ, 68 কে কি ভাইয়া?
আলহামদুলিল্লাহ। এবার দেখেন 69 কে এটা কেউ পারেন নাকি? এমন কেউ আছেন এটা পারবেন ইনশাল্লাহ? সবাই 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 চেষ্টা করতে হবে প্লিজ। এমন কেউ আছেন এটা পারবেন ইনশাল্লাহ? সবাই সবাই চেষ্টা করতে হবে, সবাই চেষ্টা করতে হবে, সবাই সবাই সবাই। আসসালামু আলাইকুম। কেউ পারবেন? খুবই মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন, খুবই অ্যামেজিং প্রশ্ন। দেখেন, পুট ইউর সাইন হিয়ার। দেখেন এই যে সাইন শব্দটা, সাইন মানে হচ্ছে চিহ্নিত করা অথবা সাইন করা। এই সাইন শব্দটা হচ্ছে ভার্ব। খুব খেয়াল করেন, আমরা জানি, আমরা একটু যদি খেয়াল করে দেখি, ইউর শব্দটা হচ্ছে পিএ বা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরের শব্দটা সাধারণত কি হয়, নাউন হয়। কিন্তু এখানে সাইন শব্দটা হচ্ছে ভার্ব, তার মানে এটা ভুল। সাইন শব্দটা কি আছে এখানে? সাইন মানে হচ্ছে চিহ্নিত করা বা সাইন করা, এটা ভার্ব, এটা হবে না। এখানে একটা নাউন লাগবে। কি লাগবে? নাউন লাগবে। তাহলে সাইনের নাউন হচ্ছে কি প্রিয় হবে আমার? সাইনের নাউন হবে সিগনেচার, SIGN, সিগনেচার। সাইনের নাউন হবে সিগনেচার। তার মানে এখানে কি ধরনের ভুল? এখানেও সেম, নাউন প্রনাউন জনিত ভুল, অথবা ভোকাবুলারি রিলেটেড ভুল, অথবা শব্দ চয়ন জনিত ভুল, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা ক্রস, মানে অপশন সি কাটা। এবার দেখেন, মাই ব্রাদার ইজ সিক। এখানে আবারও সেম প্রশ্নটা চলে আসছে, আমেরিকান। খুব খেয়াল করেন, আমেরিকান, ইংলিশ অনুযায়ী সিক শুদ্ধ, সিক কি ভাইয়া? শুদ্ধ। আর ব্রিটিশ, ব্রিটিশ ইংলিশ অনুযায়ী প্রিয় হয় আমার ইল শব্দটা শুদ্ধ। তাহলে আমরা ফলো করি কাকে বলেন? আমেরিকান না ব্রিটিশ? এক্স্যাক্টলি, আমরা আসলে বেসিক্যালি ফলো করি হচ্ছে ভাইয়া আমেরিকান। এই জন্য আমরা এটা নিতে পারছি না। আমাদের কাছে শুদ্ধ কোনটা? ব্রিটিশ, ইল। তার মানে আমরা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী এটা ভুল, আমেরিকান অনুযায়ী শুদ্ধ, কিন্তু ব্রিটিশ ইংলিশ অনুযায়ী ভুল। কিন্তু এই বাক্যটাকে 100% আপনি ভুল বলতে পারবেন না। খুব খেয়াল করেন, যদি এখানে পরপর মানে দুইটা অপশন কাছাকাছি শুদ্ধ থাকে, ধরেন একটা অপশন হচ্ছে 100% শুদ্ধ, আর একটা ধরেন কথার কথা ধরেন কাছাকাছি, ধরেন 99% শুদ্ধ, তাহলে আপনি কোনটা নেবেন? অবশ্যই আপনাকে 100% নিতে হবে। তাহলে এই যে মাই ব্রাদার ইজ সিক, এটা ধরেন 99% শুদ্ধ, কথার কথা ধরলাম। কেন ধরলাম? ওই যে এটা কিন্তু ভুল না, শুদ্ধ, কিন্তু আমেরিকান ইংলিশ অনুযায়ী শুদ্ধ, ব্রিটিশ ইংলিশ অনুযায়ী ভুল। তো সেই জন্য যেহেতু আমরা আমেরিকান ইংলিশটা ফলো করি না, আমরা ব্রিটিশ ফলো করি, তাই আমাদের কাছে এটার মানে কি? তো এই জন্য আমরা ধরলাম এটা 99%, এটা ধরলাম আমরা 99%। এখন আমরা যদি এমন কোনো অপশন পাই এখানে, এই চারটা অপশনের মধ্যে যেটা 100% শুদ্ধ, তাহলে আমরা কি 99 নিব না 100 নিব? অবশ্যই আমরা 100 নিব। এই হতে পারে, আমরা দেখি একটা একটা করে। আই গট বোর্ডিং অ্যান্ড লজিং, আমি হচ্ছে লজিং থেকেছিলাম বা লজিং ছিলাম। ওকে, নেন, পারবেন না? লিমিট তো নাই আমাদের, লিমিট শেষ হয়ে গেছে তো। নগদ থেকে ক্যাশ আউট করতে পারবেন, নগদ থেকে রকেট থেকে এগুলো থেকে পারবেন। ওকে, ইনশাআল্লাহ। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। আচ্ছা, এখানে এই গড শব্দটা আসলে সাধারণত ব্যবহৃত হয় না। আপনি এটা এভাবে বলতে পারেন যে আই ওয়াজ গিভেন বোর্ডিং অ্যান্ড লজিং, অথবা আপনি চাইলে বলতে পারেন আই হ্যাড বোর্ডিং অ্যান্ড লজিং। হয় না, আমি লজিং থাকতাম, এটা লজিং শব্দটা এখন উঠে গেছে, নাই। এই যে সারা জীবন লজিং শুনতেন না, লজিং স্যার, অনেক বলে না লজিং স্যার মানে কি? পেটে ভাতে, বুঝছেন না? যে স্যারকে আমরা খাবার দিই, খাবারের বিনিময়ে স্যার আমাদের বাসায় থাকে, মানে খাবার এবং থাকার ব্যবস্থা করে দিই, তার বিনিময়ে স্যার পড়ায়, এটাকে বলা হয় লজিং। তো সারা জীবন লজিং শব্দটা শুনছেন, আজকে লজিং শব্দটা দেখেন, এই দেখেন লজিং বানানো হচ্ছে। এটা যদি আপনাকে লজিং বানানো বলতাম, আপনি বলতেন এই লজিং বানানো মনে হয় এমন হবে না, লজিং বানানো হচ্ছে LODGING। লজিং বানানোটা সবাই একটু কমেন্টে লিখে দেন তো প্লিজ, সবাই প্লিজ, একটু প্লিজ, লজিং বানানোটা সবাই একটু কমেন্টে লিখে দেন দ্রুত, লজিং বানানোটা সবাই একটু কমেন্টে লিখে দেন প্লিজ।
লজিন বানানটা সবাই একটু কমেন্টে লিখে দেন দ্রুত, সবাই একটু লিখে দেন তো দেখি। লজিন বানানটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনাকে হয়তো ভাইবা বোর্ডে ধরতে পারে যে লজিন বানান কী হবে বলো, আপনি হয়তো কিন্তু তখন নাও পারতে পারেন। লজিন বানানটা কিন্তু ভাই আপনাকে ধরতে পারে। যাই হোক, তাহলে এখানে শব্দটা কী হবে, আই ওয়াজ গিভেন বোর্ডিং অ্যান্ড লজিং। হ্যাঁ বুঝছেন তো, বোর্ডিং মানে যে থাকা খাওয়ার ব্যবস্থা আর কি। অথবা আপনি বলতে পারেন আই হ্যাড বোর্ডিং অ্যান্ড লজিং, আই হ্যাড বোর্ডিং অ্যান্ড লজিং। ওকে, যাই হোক, তাহলে এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও কি ভাইয়া ভুল, এটাও ভুল। আর এটা কত পার্সেন্ট শুদ্ধ, এটা 99%, আর এটা 100% শুদ্ধ। কুয়েট দিস ফ্রম মেমোরি, এটা মুখস্থ করো, ঠিক আছে না? কুয়েট দিস ফ্রম মেমোরি, এই উদ্ধৃতিটা কি মুখস্থ করো। তো এটা 100% শুদ্ধ আর এটা 99% শুদ্ধ। এবার বলেন আমরা কোনটা নিব? অবশ্যই আমরা আনসার নিব এ, অবশ্যই আমরা আনসার নিব কি, পাশাপাশি যখন দুইটা অপশন থাকবে তখন যদি বেশি শুদ্ধ যেটা আমরা সেটা নিব, বুঝছেন তো? একটা 99% আমরা বোঝানোর জন্য ধরলাম আর কি, 99% এটা হচ্ছে 100%, তাহলে আমরা কোনো নিব 100%। তার মানে এই অপশনে কোনো ভুল নাই, এখানেও ভুল নাই, কিন্তু একটা ভুল আছে, এটা আমেরিকান, কিন্তু এখানে কোনো ভুলই নাই, তাহলে আমরা এটাই নিব। এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে একটু আস্তে আস্তে স্মার্ট হইতে হবে, আস্তে আস্তে কি হইতে হবে, স্মার্ট হইতে হবে, আস্তে আস্তে কি হইতে হবে, স্মার্ট হইতে হবে, আস্তে আস্তে কি হইতে হবে, অনেকেরা স্মার্ট হইতে হবে। আমেরিকানে সিক, ব্রিটিশ অনুযায়ী ইল, আই ওয়াজ গিভেন বোর্ডিং অ্যান্ড লজিং, অথবা ইউ ক্যান সে আই হ্যাড বোর্ডিং অ্যান্ড লজিং, যেটা মন চাই বলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, আমরা এটার পর আর পড়াবো না, অনেক সময় হয়ে গেছে, আপনারা অনেক ভাই বোন চলে গেছেন, 250 ভাই বোন ছিলেন, এখন হয়ে গেছেন 170 জন। সো বুঝতেছি যে আপনারা আসলে একটু বিরক্ত হচ্ছেন, এত লম্বা সময় ক্লাস করানো ঠিক না, এই জন্য আপনারা বিরক্ত হন, এই জন্য সরি। আমি আসলে চেষ্টা করি কম সময় নিব, কম পড়াবো, কিন্তু পারি না, আমাকে মাফ করে দিন। কম পড়াই থেকেও বেশি পড়াই ফেলি, ফাঁকিবাজি করতে গিয়েও কোনোদিন ফাঁকিবাজি করতে পারি না আসলে। যাই হোক, এবার দেখেন এখানে 70 নম্বরে প্রত্যেকটা অপশন একটু খেয়াল করে দেখবেন, তাহলে আপনার চোখে ভুল ধরা পড়ে যাবে। মার্টিন ইজ টল দেন হিজ ব্রাদার, যখনই দেন পেয়ে যাবেন তখন কোনো কথা নেই, এটা দেন মানে কি ভাই, আমার কম্পারেটিভ, কম্পারেটিভ মানে কি হবে ভাই, কম্পারেটিভ ফর্ম হবে। কম্পারেটিভ ফর্ম কি ভাই, ইয়ার থাকতে হবে, এখানে ইয়ার নাই মানে কাটা, তাহলে টল হবে না, কি হবে, এক্স্যাক্টলি এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার, টলার হবে, তাহলে শুদ্ধ হবে কি ভাইয়া, টলার। তাহলে এটা কি ধরনের ভুল, এইটা কি ধরনের ভুল, ট্রান্সফরমেশন সেন্টেন্স ভুল, কম্পারেটিভ রিলেটেড ভুল, তাই না বলেন? হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে লম্বা। দেখছেন, একটু খেয়াল করলে কিন্তু এগুলো পারা যায়, একটু খেয়াল করলে পারা যায়। এই জন্য বললাম না, সেন্টেন্স ক্রিয়েশন ক্লাস আপনি 6 মাস ক্লাস করে যা শিখছেন, আমি বারবার বলতেছি, আপনি 6 মাস না, সরি আমাদের ধরেন 3 মাস, আমি ধরলাম 3 মাস আপনি ক্লাস করে যা শিখবেন বা শিখছেন, 3 মাস ক্লাস করে যা শিখবেন বা শিখছেন, আপনি আমাদের এই যে আমরা হয়তো 15 দিন ধরে পড়াচ্ছি, অথবা সেন্টেন্স ক্রিয়েশন যে একটা টপিক, আমি বলবো যে একটা টপিক, এই যে সেন্টেন্স ক্রিয়েশন যে একটি টপিক, এই একটি টপিক থেকে আপনি তা শিখবেন ইনশাআল্লাহ। 3 মাস ক্লাস করে যা শিখছেন এই একটি টপিক থেকে তা শিখবেন, 3 মাস ক্লাস করে যা শিখছেন এই একটি টপিক থেকে কি তা শিখবেন। সেন্টেন্স সিলেকশনকে আমরা বাদ দিয়ে দিব, বলেন সেন্টেন্স সিলেকশনের ক্লাস বাদ দিয়ে দিব? আচ্ছা যান, হ্যাঁ আমি তো আসলে বাদ দিতে পারলেই বাঁচি, শেষ করতে পারলেই বাঁচি। আচ্ছা যান, আরেকটা ক্লাস করে সেন্টেন্স সিলেকশন শেষ দিয়ে দিব। অনেকের মনে কষ্ট যে স্যার সেন্টেন্স সিলেকশন অনেকদিন ধরে পড়াচ্ছে, সেন্টেন্স সিলেকশন ক্লাস আর করবো না, যান আরেকটা ক্লাস কি করাবো, আরেকটা ক্লাস কি করবেন, আরেকটা ক্লাস করলে মোটামুটি শেষ হবে ইনশাআল্লাহ। বলেন আরেকটা ক্লাস কি করবেন, সময় আছে? তাহলে আমাদের মোটামুটি ক্লাস হলো কয়টা, 8টা ক্লাস হবে আর কি। হ্যাঁ, কখনো আমি 4টা ক্লাস দিয়েছি, কোনো টপিকের উপর 2টা ক্লাস দিয়েছি, কোনো টপিকের উপর 3টা ক্লাস দিয়েছি, কোনো টপিকের উপর 5টা ক্লাস দিয়েছি, কোনো টপিকের উপর মানে 8টা ক্লাস দিলাম। সো যেখানে যা লাগে আমি দিব, কথা বলতেন নাই? হ্যাঁ, আপনারা যে ভর্তি হয়েছিলেন 750 টাকা দিয়ে, বা অনেকে ভর্তি হয়েছিলেন 1500 টাকা দিয়ে, বলেন এই ভর্তি 750 টাকা পোষাইছে? বলেন, অনেকে তো অফারে হয়তো 599 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, বা অনেকে আরো কমও দিচ্ছেন হয়তো, বলেন এই ভর্তি টাকা কি পোষাইছে আরো হতে, বলেন বলেন। আচ্ছা আরেকটা ক্লাস কি করতে পারবেন, সেন্টেন্স সিলেকশন আরেকটা ক্লাস করা সম্ভব না? আজকে শেষ করে দিব, একটু দ্রুত বলেন। আর একটা কি করতে পারবেন? তাহলে আরো কিছু প্রশ্ন আছে যেগুলি খুবই অ্যামেজিং এন্ড সুপার ইম্পর্টেন্ট, তাহলে আমি ওইগুলো পড়াই দিব। আর একটা ক্লাস করা যাবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে প্লিজ। আর একটা ক্লাস করতে পারবেন কে কে? জি স্যার করতে পারবো, গুড, হোসেন ভাই করতে পারবেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ, এই আগ্রহ মানুষকে অনেক বড় করে। ওকে ফাইন। The police were informed of the matter. I came in while he was writing. আমরা এটা অলরেডি পড়েছি, দেখেন while, দেখেন এই যে I came, আমি এসেছিলাম, এটুকু পর্যন্ত শুদ্ধ, in মানে ভিতরে, ওকে এটুকু শুদ্ধ। এবার হচ্ছে এই যে while থাকলে যে কোনো এক পাশে কন্টিনিউয়াস হয়। দেখেন কেমনে আমি প্রশ্নগুলো আনসার করি, শুধু খেয়াল করবেন যে ভাই কেমনে আনসার করে। আপনারা শুধু খেয়াল করবেন যে আমাদের সাইদুল ভাই স্যার কিভাবে প্রশ্নগুলো কি করে আনসার করে, কিভাবে প্রশ্নগুলো আনসার করে। দেখেন I came in while he dash writing, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন I came in while he writes, তাহলে যে কোনো এক পাশে কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে কন্টিনিউয়াস নাই মানে কার
কাটা, তাহলে কি হবে কন্টিনিউয়াস হবে। যেহেতু এখানে কেম পাস্ট টেন্স, তাহলে এখানেও পাস্ট টেন্স হবে, আর পাস্ট টেন্সে কন্টিনিউয়াস বানাইতে কি লাগবে, একটা ওয়াজ অথবা ওয়্যার লাগবে। তাহলে হি এর সাথে কি হবে, ওয়াজ হবে। রাইট কি হয়ে যাবে, রাইটিং। রাইট কি হয়ে যাবে, রাইটিং। রাইট কি হয়ে যাবে, রাইটিং। তাহলে আই কেম ইন ওয়াইল হি ওয়াজ রাইটিং, আমি ভিতরে ঢুকেছিলাম যখন সে লিখছিল। আমি এসেছিলাম যখন সে লিখছিল। আমি এসেছিলাম যখন সে লিখছিল। আমি এসেছিলাম যখন সে লিখছিল। বুঝতে পেরেছেন প্রিয় মানিক, কলেজের টুকরা ভাই বোন? ওকে, তাহলে আমরা ওকে ফাইন হয়ে গেল। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, দুইটা বাক্য শুদ্ধ হয়ে গেল। এবার দেখেন প্রিয় মানিক কলেজের টুকরা ভাই বোন আমার, হ্যাঁ এখানে খুব খেয়াল করেন, ভালো লাগবে। তাহলে এটা ভুল, ভুলটা হচ্ছে এখানে, এটা ভুল হচ্ছে এখানে, এটাও ভুল। এবার প্রশ্ন হচ্ছে হি ডিয়ার্স গো। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। এখানে দুইটা ওয়ে, খুব খেয়াল করেন। এই ডেয়ার একটা সেমি মডেল, ডেয়ার একটা কি ভাইয়া, সেমি মডেল। ধরো সেমি মডেল তো এমনি নয়, ইংলিশে লিখতে হবে, তাহলে আপনারা বলবেন সেমি মডেল, সেমি মডেল ভার্ব, সেমি মডেল ভার্ব। ডেয়ার একটা কি ভাইয়া, সেমি মডেল ভার্ব। ডেয়ার একটা সেমি মডেল ভার্ব। সো ডেয়ার একটা সেমি মডেল ভার্ব। খুব খেয়াল করেন, মডেল ভার্বের পর সাধারণত কি হয় দেখেন, মডেল ভার্বের পরে মডেল ভার্ব, মডেল ভার্ব। খুব খেয়াল করেন, হ্যাঁ মডেল ভার্ব। মডেল ভার্বের পরে সাধারণত কি হয়, বেস ফর্ম হয়, বেস ফর্ম হয়। যেমন ক্যান, কুড, ক্যান, কুড, তারপরে উইল, উড, তারপর আরো যেগুলো আছে শুড, তারপরে বলে শ্যাল, শুড, এগুলো হচ্ছে মডেল ভার্ব। হ্যাঁ, এদের পরে সাধারণত কি হয়, বেস ফর্ম হয়। যেমন ধরেন আই ক্যান গো, আই কুড গো, আই উইল গো, এগুলোর পরে মডেল বেস ফর্ম হয়। তো মডেল ভার্বের পরে নিয়মই হচ্ছে বেস ফর্ম হওয়া। খুব খেয়াল করেন, বেস ফর্ম হবে। তাহলে এই ডেয়ার যেহেতু মডেল ভার্ব, তাহলে আপনি কি চাইলে মডেল ভার্বের সাথে অ্যাডভাইস দিতে পারবেন? হ্যাঁ, আপনি কি বলেন? এই দেখেন হি ক্যান গো, বলেন তো হি ক্যান গো নাকি হি ক্যানস গো? দেখেন মডেল ভার্বের সাথে কি অ্যাডভাইস দেওয়া যায়? এখানে যদিও থার্ড পারসন সিঙ্গুলার, তাই বলে কি ভার্বের সাথে অ্যাড দিতে পারবেন না? মডেল ভার্বের সাথে কোনো কিছু যোগ করা যায় না। আপনি কি বলতে পারবেন হি উইলস গো? ওই বলা যায়? আপনি কি বলতে পারেন হি শুডস গো, শুডস গো? এমন কি হয় না তো? তাহলে মডেল ভার্বের সাথে ভার্বের সাথে অ্যাডভাইস দেওয়া যায় না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও মডেল ভার্বের সাথে ভার্বের সাথে অ্যাডভাইস যুক্ত করা যায় না। তাহলে এখানে যেহেতু এটা মডেল ভার্ব এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে আপনি কি অ্যাডভাইস দিতে পারবেন? থার্ড পারসন সিঙ্গুলার হলেও মডেল ভার্বের সাথে অ্যাডভাইস যুক্ত করা যায় না। তাহলে কি বলতে হবে? হি ক্যান গো, হি কুড গো, হি শুড গো, হি উইল গো, হি ডেয়ার গো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ বলেন, বলবেন না আলহামদুলিল্লাহ না? তাহলে এটা একটা ব্যাপার। সো ডেয়ারকে আপনি যখন সেমি মডেল ভার্ব ধরবেন তখন বাক্যটা এরকম হবে, এরকম হবে হি ডেয়ার গো, হি ডেয়ার, সরি, হি ডেয়ার গো। ওকে ফাইন। ডেয়ার মানে সাহস করা, তাহলে সে সেখানে যাওয়ার সাহস করেছে, সে সেখানে যাওয়ার সাহস করেছে। মাঝখানে ভর্তি হয়ে ভুল করে ফেলছি স্যার, এখন মনে হচ্ছে এই কোর্সের ক্লাসগুলো আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ক্লাস মনে হচ্ছে, যদি প্রথম থেকে ভর্তি হতে পারতাম আরো ভালো হতো। হ্যাঁ ভাইয়া, প্রথম থেকেই চিলাচিলি করছি, আমি আমার গলাটা মানে মানে ফাটাই ফেলছি, মানে আপনাদেরকে বুঝাইতে মোটিভেশন দিতে দিতে প্রতিদিন 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা করে বোঝাইতাম, ভাই ভর্তি হন, ভর্তি হন, ভর্তি হন, ভর্তি হন, ভর্তি হন, ভর্তি হন, ভালো হবে, সুন্দর হবে, জীবনটা সুন্দর হবে, অনেক কিছু পাবেন, সেরা কিছু পাবেন, 750 টাকা পোষাবে একটা ক্লাসে। অনেক কথা বলছি, হাজার হাজার কোটি কোটি কথা বলে আপনাদেরকে ভর্তি করাইছি। আমি বারবার বলেছিলাম, যদিও এখন জোর করে আপনাদেরকে ভর্তি করাইছি, কিন্তু ভর্তি হওয়ার পরে বুঝবেন যে আল্লাহর মধ্যে আল্লাহ আপনাদের কোথায় নিয়ে আসছেন। যদিও এখন আমি জোর করে ভর্তি করাচ্ছি, কিন্তু ভর্তি হওয়ার পরে, ক্লাস করার পরে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাদেরকে কোথায় নিয়ে আসছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক ভাই বোন, কলেজের অনেকেরা, সো ডেয়ার যখন সেমি মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন বাক্যটা কি হবে? হি ডেয়ার গো। এবার প্রশ্ন হচ্ছে, এই ডেয়ার যেহেতু সেমি মডেল, আমরা আগে বলেছি সেমি মানে কি ভাইয়া, খুব খেয়াল করেন, সেমি মানে কি? সেমি মানে হচ্ছে আধা, আধা, আধা মানে কি প্রিয় ভাই বোন আমার? আধা মানে অর্ধেক, অর্ধেক। ওকে ফাইন। তাহলে আমি যদি বলি ভাইয়া, খুব খেয়াল করেন, আমি অর্ধেক মাছ অর্ধেক মানুষ, তাহলে তাকে কি বলে? মৎস্য মানুষ বা মৎস্যকন্যা, তাই না বলেন? তাহলে আমি অর্ধেক মানুষ, নিচের অংশ মাছ, কথার কথা। আমি যদি বলি আমি অর্ধেক পুরুষ, অর্ধেক কি? তাহলে মহিলা। বুঝার ট্রাই করেন, খুব খেয়াল করেন। হ্যাঁ, অথবা আমি যদি বলি সে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, তার মানে কি? অর্ধেক শরীর পুরুষ অর্ধেক শরীর মহিলা। ঠিক সেম এই যে এই বাক্যটা যদি, এই ভার্বটা যদি আমি বলি যদি সেমি মডেল, সেমি মানে অর্ধেক, আধা অথবা হাফ, তাহলে যদি অর্ধেক এটা মডেল ভার্ব হয়, তাহলে বাকি অর্ধেক কি? এবার দেখেন বাকি অর্ধেকের হিসাব আমরা বুঝিয়ে দিই আপনাদেরকে, বাকি অর্ধেকের হিসাব বুঝিয়ে দিতেছি, খুব খেয়াল করেন, বাকি অর্ধেকের হিসাব আমরা বুঝিয়ে দিতেছি আপনাদেরকে, দেখেন ভালো লাগবে। বললাম না আপনার জীবনের সেরা কোর্স হবে ইনশাল্লাহ। তাহলে অর্ধেক আমরা অলরেডি বের করে ফেললাম এখানে,
অর্ধেক আমরা অলরেডি বের করে ফেললাম। সেমি মডেল হলে কি হবে সেটা আমরা বুঝে ফেললাম। এবার দেখেন বাকি অর্ধেক তাহলে কি হইতে পারে? বাকি অর্ধেক তাহলে কি হইতে পারে? এটা হইতে পারে মেইন ভার্ব। বাকি অর্ধেক হতে পারে মেইন ভার্ব। বাকি অর্ধেক হইতে পারে মেইন ভার্ব। তাহলে অর্ধেক হচ্ছে সেমি মডেল আর বাকি অর্ধেক হতে পারে মেইন ভার্ব। আর যখন এটা মেইন ভার্ব হবে, খুব খেয়াল করেন, মেইন ভার্ব মানে হচ্ছে রেগুলার ভার্ব আর কি। রেগুলার ভার্ব মানে কি? যেমন ধরেন গো একটা রেগুলার ভার্ব, টেক একটা রেগুলার ভার্ব, এরকম আর কি। তাহলে রেগুলার ভার্বের সাথে আমি যদি হি লিখি, তাহলে রেগুলার ভার্বের সাথে কি দিতে হবে? গো দিলে অবশ্যই অ্যাডভাইস দিতে হবে গোস। আমি যদি একটা রেগুলার ভার্ব দিই, হি এর সাথে কি দিতে হবে? টেকস। ব্যাপারটা এমন না? এমন ঠিক সেম রেগুলার ভার্ব। এই যে ডেয়ার যদি রেগুলার ভার্ব হয়, তাহলে ডেয়ারের সাথে একটা কি দিতে হবে? অ্যাজ দিতে হবে ডেয়ার্স। এইটুকু পর্যন্ত বুঝলে লিখেন একে, শুধু এইটুকু বুঝলে একে লিখেন দ্রুত। এমন কেউ আছেন যে স্যার এইটুকু পর্যন্ত বুঝছি, এইটুকু বুঝছেন কিনা? তাহলে যখন সেমি মডেল তখন এটার সাথে অ্যাডভাইস দিতে পারবেন না, মডেল হইলে অ্যাজ দিতে পারবেন না। কিন্তু যখন এটাকে মেইন ভার্ব হবে, রেগুলার ভার্ব ধরবেন, তখন রেগুলার ভার্ব হইলে কি হয়? অ্যাডভাইস দিতে হয় থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, হি এর সাথে, হি গোজ, হি টেকস, হি ডেয়ার্স। ওকে ফাইন। সো এটাকে যখন আপনি মেইন ভার্ব হিসেবে ধরবেন, তখন তার সাথে একটা টু দিতে হবে। কি দিতে হয়? তারপরে টু দিতে হয়। তারপরে কি দিতে হয়? টু দিতে হয়। তারপরে আরেকটা ভার্ব দিতে হয়, মানে অন্য ভার্বে দিলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে 2+B1, তখন কি হবে? 2+B1। তাহলে একটা বাক্য আমরা লিখে ফেলি, পুরোপুরি একটা বাক্য আমরা লিখে ফেলি, তাহলে ডেয়ার প্লাস 2+B1, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে হি ডেয়ার, যদি মেইন ভার্ব ধরি তাহলে একটা এস দিতে হবে, তাহলে ডেয়ার্স হয়ে গেল। এবার আমরা একটা টু দিব, তারপরে দিব গো, THERE, তাহলে এটা বলতে পারেন। তাহলে হি ডেয়ার্স টু গো দেয়ার, সে সেখানে যাওয়ার সাহস করে। তো আপনি যখন এটাকে মেইন ভার্ব ধরবেন, রেগুলার ভার্ব ধরবেন, তখন এস বাই এস দিবেন এবং তারপর একটা টু হবে। এই হচ্ছে ব্যাপার মেইন ভার্ব। আর যখন আপনি মডেল ভার্ব ধরবেন, আপনি যখন এখানে আবার লিখে দেখাই, এখানে লেখা আছে, তাও আবার হালকা দেখাই, আপনি যখন এটাকে মেইন ভার্ব ধরবেন, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আপনি যখন এটাকে মডেল ভার্ব ধরবেন, কি ভার্ব? মডেল ভার্ব ধরবেন, তখন বাক্যটা হবে, এখানে নিচেই লিখি, যখন মডেল ভার্ব ধরবেন তখন বাক্যটা হবে হি ডেয়ার গো। এই হচ্ছে ব্যাপার, হি ডেয়ার গো। তাহলে মেইন ভার্ব রেগুলার ভার্ব ধরলে হি ডেয়ার্স টু গো দেয়ার, আর মডেল ভার্ব ধরলে হি ডেয়ার গো দেয়ার, অথবা হি ক্যান গো দেয়ার, হি কুড গো দেয়ার, হি শুড গো দেয়ার। এবার বলেন এইটুকু পর্যন্ত যারা বুঝছেন, ফুল কনসেপ্ট যাদের ক্লিয়ার তারা লিখেন FK। ফুল কনসেপ্ট যাদের ক্লিয়ার, অর্থাৎ মানে মেইন ভার্বের কনসেপ্ট ক্লিয়ার, মডেল ভার্বের কনসেপ্ট ক্লিয়ার, সব যাদের ক্লিয়ার, ফুল যাদের ক্লিয়ার, পরিপূর্ণ যাদের ক্লিয়ার, তারা লিখেন FK। মানে ফুল কনসেপ্ট ক্লিয়ার, দ্রুত। এবং আজকে জীবনে প্রথমবারের মতো যারা জানলেন তারা ফার্স্ট টাইম লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা লিখেন প্রথমবার আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবারের মতো যারা এগুলো একদম ব্যাখ্যা সহ 14 খুশি সহ জানলেন, তারা লিখেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম। এবার বলেন, আমরা যে টাকাটা দিয়ে ভর্তি হয়েছি, সত্যি করে বলতে পারেন ওই ভর্তি টাকাটা কাজে লাগতেছে? কষ্টের টাকাটা কাজে লাগতেছে? পোষাইতেছে? হ্যাঁ, অবশ্যই পোষাবে। না পোষায় যাবে কোথায়? তাহলে হি ডেয়ার্স গো, এটা ভুল। তাহলে এখানে এটা কেটে দিবেন, অথবা আপনি যদি এটা ডেয়ার্স দিতে চান, সেক্ষেত্রে টু দিতে হবে। তাহলে এটা ভুল, এটাও ভুল, তার মানে আনসার হবে সি। এটা শুদ্ধ হলেও শুদ্ধ, ভুল হলেও শুদ্ধ, এবং মজার সাথে আসলেই শুদ্ধ। দ্য পুলিশ ওয়ার ইনফর্ম অফ দ্য ম্যাটার। দ্য পুলিশ হচ্ছে প্লুরাল নাউন, এটার সাথে ওয়ার হবে, ইনফর্ম হবে, সব ঠিকঠাক আছে। তাহলে দ্য পুলিশ ওয়ার ইনফর্ম অফ দ্য ম্যাটার, অফ দ্য ম্যাটার। তো পুলিশ ওয়ার ইনফর্ম অফ দ্য ম্যাটার। 70 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 70কে আলহামদুলিল্লাহ, 70কে আলহামদুলিল্লাহ, 70কে আলহামদুলিল্লাহ, 70কে আলহামদুলিল্লাহ, 70কে কি আলহামদুলিল্লাহ, 70কে আলহামদুলিল্লাহ, 70কে আলহামদুলিল্লাহ, 70কে আলহামদুলিল্লাহ, 70কে আলহামদুলিল্লাহ, 70কে আলহামদুলিল্লাহ, 70কে কি লিখবো? আলহামদুলিল্লাহ, 70কে আলহামদুলিল্লাহ, 70কে আলহামদুলিল্লাহ, স্যার 70কে সবার 70কে হয়ে গেছে। গুড, 70কে। দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের অনেক দিনের একটা আবদার ছিল বা অনেক দিন অনুরোধ ছিল যে স্যার আপনি, যাই হোক, আজকে আমরা আপাতত ক্লাস ইতি ঘোষণা করছি। যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো, এইটুকু থেকে প্রশ্ন আসতে পারবো কিনা, যতটুকু বললাম কেমন লাগলো, এইটুকু থেকে প্রশ্ন আসতে পারবো কিনা। আর আপনাদের অনেক ভাই বোনদের আবদার ছিল যে স্যার আলহামদুলিল্লাহ ইংলিশটা যেভাবে পড়তেছি খুব ভালো লাগতেছে, স্যার এইভাবে যদি বেসিক থেকে স্যার বাংলা পড়তে পারতাম, বা ম্যাথ করতে পারতাম, জিকে পড়তে পারতাম, কত না ভালো হতো। সো আপনাদের যে আবদার, আপনাদের এই আবদার পূরণ করতে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা
বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয়ের উপর পরিপূর্ণ ফুল কোর্স শুরু করেছি। ফুল কোর্স বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয়ের উপর বেসিক থেকে শূন্য থেকে পড়ানো একদম ফুল কোর্স শুরু করেছি। স্যার এরপর আপনাদের একটা আবদার ছিল যে স্যার একটা নতুন কোর্স শুরু করেন। আমরা অনেকদিন আগে টাকা পয়সা ছিল না, ভর্তি হতে পারিনি, এখন টাকা পয়সা হয়েছে, ভর্তি হইতে চাই। এই জন্য আমরা কিন্তু আপনাদের অনুরোধ রেখেছি, ভাবে অনুরোধ করেছি, স্যার নতুন কোর্স আমরা কিন্তু রাত 9টার একটা নতুন কোর্স শুরু করেছি। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, হ্যাঁ এটার একদম ফুল কোর্স। হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই শুরু হলো কি প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্সের নতুন ব্যাচ। ফুল কোর্সের কি রাত 9টার ব্যাচ, ফুল কোর্সের রাত 9টার ব্যাচ। আলহামদুলিল্লাহ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেডের কোর্স করতে পারবেন। হ্যাঁ ক্লাস সবসময় রেকর্ড থাকবে, প্রত্যেক ক্লাসের এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ। 1200 টাকা মূল্যের শীট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 1200 টাকা মূল্যের কি পেয়ে যাবেন, শীট বা বই পেয়ে যাবেন। আমি অনেকবার বলেছি আপনাদের জন্য প্রিয় ভাই বোন আমার, আপনারা যেহেতু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, আপনাদের জন্য কোর্স ফ্রি। আপনাদের কোনো কোর্সের কি লাগবে না, টাকা লাগবে না, 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না। শুধুমাত্র আমরা যে শীটটা দিব, আসলে 4টা বই তো অনেক খরচ। হ্যাঁ তো শীটের যে 1200 টাকা প্রিয় ভাই বোন আমার, এই 1200 টাকা আপনারা দিলেই কি ভর্তি হতে পারবেন। শীতের যে 1200 টাকা এটা আমরা কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিব, ভর্তি হতে পারবেন। হ্যাঁ যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে পাঠিয়ে দেন। আজকে আমি আবার সুযোগ দিলাম, ভর্তি হয়ে যান। আমি বারবার বলতেছি এখন সুযোগ দিচ্ছি, একটা সময় এই সুযোগ আবার কি মানে ছিনিয়ে নেওয়া হবে। যখন সার্কুলার দিবে, সার্কুলার প্রকাশ হওয়া মাত্রই আপনাদের জন্য কোর্স হবে 3500 টাকা। 3500 টাকার নিচে আপনাদের ভর্তি করানো হবে না, কারণ আপনারা আমার সবচেয়ে কাছের, সবচেয়ে আপনজন। আপনারা অলরেডি আমার সম্পর্কে জানেন যে আমি আসলে কতটা ভালোবেসে যত্ন করে পড়াই, আমরা আপনাদের কতটা ভালোবাসি। তো আপনাদেরকে কেন বলতে হবে বারবার। যাই হোক আল্লাহ শুকরিয়া, আমাদের বেশিরভাগ ভর্তি হয়ে গেছে। কেউ যদি বাকি থাকেন ভর্তি হয়ে যান, আশা করি সেরা কিছু পাবেন। হ্যাঁ ফুল কোর্সে ভর্তি হয়ে যান, আপনাদের জন্য মাত্র 1200 টাকা। দেরি করেন না। দেখেন বাংলা, ইংরেজি 4টা বিষয় পড়ানো হবে, বই দেওয়া হবে। আর কি বলবো বলেন, এমন কেউ কি আছেন ভর্তি বাকি আজকে ভর্তি হবেন, এমন কেউ আছেন যে স্যার আমি এখনো ভর্তি হইনি, আজকের মধ্যে ভর্তি হয়ে যাবো? আর আপনার কাছে একটা অনুরোধ, সত্যি যদি আমাদের ক্লাস ভালো লাগে, আপনার যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, আত্মীয় সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। কারণ আমাদের এই যে এত স্টুডেন্ট, এটা কিন্তু এমনি এমনি হয়নি, আপনার বলা বলির কারণে হয়েছে। আমাদের অনেক ভাই বোন আছে যারা 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করাইছে, এমন অনেক ভাই বোন আছে। বলেন তো কে কয়েকজনকে অলরেডি ভর্তি করাইছেন? এমন কি আছেন যে স্যার আমি 2 জনকে ভর্তি করাইছি, 5 জন 10 জনকে? হ্যাঁ একটু কমেন্টে জানান, আমরা আপনার জন্য মন খুলে দোয়া করে দিচ্ছি। আর যারা বলেন না এখন বলবেন, তো অবশ্যই পরিচিতদেরকে বলবেন, দেখবেন তারা সারা জীবন আপনার জন্য দোয়া করবে। আপনার বলার কারণে সে আমাদের কোর্স করে কারো যদি চাকরি হয়, আপনি বলছেন সে মানুষ সারা জীবন আপনার প্রতি খুশি থাকবে, কৃতজ্ঞ থাকবে, সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। সারা জীবন আপনার জন্য দোয়া করবে, সারা জীবন আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ 1200 টাকা আজকেও আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা অনেক দিন ধরে অনুরোধ করেছিলেন যে স্যার আমরা স্পোকেন শিখতে চাই, স্পোকেন। আমরা কিন্তু স্পোকেন কোর্সও শুরু করেছি আলহামদুলিল্লাহ। যাদের টার্গেট দেখেন, আপনি স্পোকেন সারা জীবন লাগবে, বিসিএস এর ভাইবা দিতে গেলে লাগবে, প্রাইমারি ভাইবাতে লাগবে, নিবন্ধনে লাগবে, 10 থেকে 20 মিনিটে লাগবে, ভার্সিটি মেডিকেল নার্সিং এর ভাইবাতে লাগবে, আইএলটিএস দিতে গেলে লাগবে, বিদেশ দেশের বাইরে গেলে লাগবে, সারা জীবন লাগবে। সেই স্পোকেন এটা একটা সারা জীবনের একটা স্বপ্ন বা সাধনা থাকে মানুষের। তো স্পোকেন কোর্সের ফি হচ্ছে 3000 টাকা, কিন্তু আমরা আপাতত অফার দিয়েছি 1500 টাকা। 1 তারিখে পর্যন্ত 1500 টাকা। 1 তারিখের পরে হলে আবার আপনাকে 3000 দিয়ে ভর্তি দিতে হবে। ঠিক আছে? সেই 1500 টাকা দিয়ে আপনারা কিন্তু স্পোকেন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ, বা এই নাম্বারে বিকাশ বা আমাদের পাঠিয়ে দিলে ভর্তি দিতে পারবেন। মাত্র 1500 টাকা স্পোকেন কোর্স। একটা সময় 10,000 20,000 টাকা মানুষ খরচ করে স্পোকেন শিখতে পারতো না, সাইফোর্সে ভর্তি হইতো, ক্যাপিস্টোনে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতো, এখন ঘরে বসে শুয়ে শুয়ে শিখতে পারবেন। তো এই সুযোগগুলো মিস করেন না প্রিয় ভাই বোন। স্যার আমি নিজেকে 2 বার ভর্তি করছি, স্যার আমি নিজেকে, থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল ফেরদৌস লিমা, আপনাকে আল্লাহ অনেক ভালো রাখেন। স্যার আমি এখনো ভর্তি হইনি, আমি কষ্ট পেলাম। ইব্রাহিম ভাই এখনো ভর্তি হন নাই, মেঘলা আকার, জি স্যার আমি ভর্তি হবো, থ্যাংক ইউ সো মাচ আপু মনি, আপনার জন্য অনেক দোয়া। এটাকে জয় না গুড, আমি 3 জনকে ভর্তি করেছি, থ্যাংক ইউ। এই ভাইটার নাম কি দেখি, এটাকে জুনায়েদুর রহমান, অনেক ধন্যবাদ প্রিয় ভাই, আমার 3 জনকে ভর্তি করেছি, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি 1 তারিখে ভর্তি হয়েছি। হ্যাঁ ভর্তি হয়ে যান ভাই, দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি সেরা কিছু পাবেন। দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ দ্রুত ভর্তি হয়ে যান, দেরি করেন না ভাইয়া, দেরি করেন না। ফুল কোর্স আজকে রাতে ওরিয়েন্টেশন ক্লাস হবে ইনশাল্লাহ।